হ্যালো ভিউয়ার্স, আমাদের প্রোগ্রাম আজকে শুরু করতে একটু দেরি হলো। আমাদের সাথে আজকে আছেন নাহার এগ্রোর কর্ণধার, আপনাদের সবার প্রিয়। আপনারা বাংলাদেশের ডেইরি সেক্টরে যাকে চেনে না এমন কেউ নাই, যারা দুগ্ধ খামার করেছে তাকে চেনে না এমন কেউ নাই। টুটুল ভাই চিটং থেকে চলে আসছে আমাদের সাথে যোগ দিতে। তো টুটুল ভাই থেকে আমরা আমাদের বর্তমান প্রেক্ষাপটে দুগ্ধ খামারের যারা নতুন শুরু করতে যায় তাদের জন্য কি করণীয় থাকবে, যারা অলরেডি শুরু করে ফেলেছে তাদের যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলোকে কীভাবে কাটে উঠে যায়, দেশের বর্তমান দুগ্ধ খামারের যে অবস্থা, দেশের সার্বিক পরিস্থিতি কি, এই বিষয়গুলো নিয়ে আমরা টুটুল ভাইয়ের সাথে আলোচনা করব। আগে আমরা একটু পরিচিত হই, আমাদের এখানে অনেক লোকজন আজকে অনেক বাইরে আসছে, তো সবার সাথে একটু পরিচিত হয়ে তারপরে আমরা আমাদের টুটুল ভাই থেকে আমরা শুনবো অনেক কিছু। আচ্ছা, আমাদের সাথে এখন আপনার আমি রকিবুর রহমান টুটুল, ম্যানেজিং ডাইরেক্টর নাহার এগ্রো। আমি আলিয়াদুর রহমান শিবলি, চেয়ারম্যান বিএসবি স্পিনিং মিল, আলাইমান অ্যাগ্রোভেট অনার। একেএম নাজিবুল্লাহ, নির্জা শেরু। রাহিম বিন জাহাঙ্গীর, ওমর একেএম খসরুজ্জামান, ইন্টারেক্ট। মুজাহিদুল ইসলাম, খামার করতে উৎসাহী, সামনে শুরু করার প্ল্যান আছে। ফয়সাল আহমেদ, আমি মোহাম্মদ আতিকুল্লাহ ভূঁইয়া, এডকন ফার্ম হাউস। আমি মোহাম্মদ মাজু আলম ভূঁইয়া, ম্যানেজিং পার্টনার সান এগ্রো এবং ম্যানেজিং ডাইরেক্টর ভূঁইয়া কনসালটেন্ট। শহীদুল ইসলাম, সর্দার ফার্ম, শরীয়তপুর। রবিউল করিম ফারিক এগ্রো। মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ফখরুদ্দিন এগ্রো থেকে এসেছি। গাজীপুর থেকে শাহিনুল ইসলাম শাহিন, তানহা এগ্রোবিডি। তানিম জাহাঙ্গীর, ওমার ডেইরি অ্যান্ড সুইটস। মোহাম্মদ সাদ্দাম হোসেন, এসএফ ডেইরি ফার্ম, কাতলাপুর, সাভার। রাসেল আহমেদ অন্তু, সাভার ঢাকা। জোরে জোরে। আমি নূর এগ্রো। মোহাম্মদ আবু জাফর, প্রাইম টেক্স আর ফ্রেশ ফার্ম। রুবেল, হোপ এগ্রো। রুবেল, তোমার পুরো নাম বলো। আমি তালুকদার রুবেল। তালুকদার সাহেব। মোহাম্মদ কুদ্দুস রানী, ম্যানেজিং ডিরেক্টর, বর্ণমালা প্রেস অ্যান্ড পাবলিকেশনস অ্যান্ড ওনার গ্রিন ফার্ম হাউস। আর আমার নাম মোহাম্মদ শাহ ইমরান। আমি হচ্ছে স্বপ্ন ডেইরি অ্যান্ড ফিশারিজের ওনার। তো আমরা চলুন টুটুল ভাইয়ের সাথে লাইভে যাই, কিছু টুটুল ভাই থেকে কিছু শুনি আমরা আজকে। টুটুল ভাই, আপনি আমাদের সাথে আজকে আসছেন, আমরা অত্যন্ত খুশি, অনেক খুশি আপনাকে পেয়ে। তো আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে, অনেক সবাই আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। তো আপনার অনেক ভিডিও আমরা দেখেছি, যেখানে শুনেছি আপনার খামারের শুরু, আপনার স্ট্রাগল করে 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 আজকে এত সুন্দর, এত বড় একটা খামার। আর একটু শুনতে চাই আপনার থেকে যে আপনার খামার জীবনের ইতিহাস শুরু থেকে কিভাবে। আসলাম ভাই, একটা ফোন দেন। আসলাম ভাই বারবার ফোন দিচ্ছে। হ্যাঁ, বলেন। গরুর ঠিক আছে। জি সরি, আমাদের একটু লাইনের প্রবলেম হচ্ছে। টুল ভাই, আপনি একটু শুরু থেকে আপনার খামার জীবনটা একটু বলবেন। খামার জীবন তো আসলে সবাই একই রকম হয়, তবে নতুন যারা আছে তাদের হয়তো একটু শোনা দরকার।
সেই ক্ষেত্রে আমি আসলে ডেয়ারি ফার্ম শুরু করি 1991, দ্যাট মিনস আরো 26 বছর আগে থেকে। আমার একটা ভিশন ছিল যে আমি অনেকেই ধরেন যখন পড়ালেখা শেষ করে তখন কেউ করে কন্ট্রাক্টারি, কেউ করে চাকুরি বা বিভিন্ন কিছু। আমার একটা শখ ছিল যে মানে আমি কি করব, হয়তো শেষে চিন্তা করলাম যে কন্ট্রাক্টারি করব। এটা তো দেখা যাচ্ছে এক মাস্তানি শেষ হলে আরেক মাস্তানি শুরু হয়। চিন্তা করলাম আপনার চাকরি করব, কি চাকরি করা যায়। তাই আমি চাকরি টাকরি তো অনেক পরে, আগে স্কুলে যেহেতু পড়ি আমি গাছকে ভালোবাসতাম, তখন আমার গাছে ফুল ধরতো, তারপরে ফল ধরতো, এই টাইপের গাছ লাগাতাম। চিন্তা করলাম যে আশেপাশে তো অনেকে গরু পালে, একটা গরু পালি, নিজেরাই 5-6 কেজি দুধ লাগতো। যেহেতু আমার গ্রামের বাড়িতে অনেকগুলো গরু ছিল, সেই ক্ষেত্রে আমার গরুটাকে অবশ্যই আমরা ভালোবাসতাম। এবং আমরা যারা ডেয়ারি করব বা করার চিন্তা থাকে, গরুকে যদি ভালো না বাসে, শুধু প্রফিট আর্ন করার জন্য কিন্তু কেউ আমরা গরু করলে সাস্টেইন করবে না। সেক্ষেত্রে একটা গরু কিনলাম। প্রথম পর্যায়ে দেখা গেল যে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া চলতো। অনেকে এই পাশে টাশে থেকে দুধের জন্য চাইতো, দিতে পারতাম না, তখন আরেকটা গরু কিনলাম। আসলে এইভাবে করে ফার্ম হয়ে গেছে। ফার্মটা কিন্তু ওই যে পার্টিকুলার যে আপনার একটা ফার্ম করব এই ইনিশিয়েটিভ না, প্ল্যান করে হয় নাই, না প্ল্যানের কিছু নাই। তখন তো বাবা জব করতেছে, রেল ইঞ্জিনিয়ার ছিল। সেই ক্ষেত্রে মানে যে আমি গরু পালতে হবে, ফার্ম করতে হবে এমন কিছু না, শখের বশবর্তী হয়ে আর কি গরুটা কিনে হয়েছে। তখন দেখা যাচ্ছে যে আশেপাশের মানুষরা, তখনই আমি কিন্তু 60 টাকা কেজিতে আমি দুধ বিক্রি করতাম। কবে এটা, কত সালে? এটা 1991-এ 60 টাকা দুধ বিক্রি করতাম। তাও কি বিক্রি করতাম যে মানে ওরা বাচ্চাদেরকে খাওয়াতো, যে বাচ্চার গার্জিয়ানরা আমার উপর খুব হ্যাপি যে এই আমি পিওর মিল্কটা ওরা খাচ্ছে এবং ওরা খেয়ে এটা মানে তারা খুব ভালো অবস্থানে আছে। এবং চিটংয়ে হ্যাঁ, এখন তখন না বিফ তখন আপনার 40 টাকা না 70 টাকার মতো ছিল। এবং মানে মুরগি ছিল আপনার, ফার্মের মুরগি ছিল 40 টাকা, এই টাইপের আর কি। তো যাই হোক, তখন দুইটা কেনার পরে দেখলাম যে ভালোই লাভটা হয়, আরেকটা গরু কিনলাম। এবার করে বলতে 5টা গরু, 5টা থেকে 6টা 7টা গরু কিনছি মনে হয়, আর কিনা হয়নি। দেখা গেল যে আপনার একটা গরু তখনকার আমলে আমি 1993-তে একটা গরু কিনছিলাম 1,41,000 টাকা দিয়ে। স্টিল ইউ আর রিমেম্বার, ওই সময় এক সময় 1,41,000 টাকা দিয়ে। আজকে আমরা হয়তো বলি যে ভাই 20 কেজি দুধের গরু আছে, কত 1,60,000 70,000 টাকা। 1,60,000 70,000 টাকার গরু কিভাবে 20 কেজি পাবে? আমি যে গরুটা কিনি প্রথম বাচ্চা দিবে সে, আমার গরুটা পছন্দ হয়েছে, গরুটার ব্রিড। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা বলতে ভাই আপনার গরু, আমার গরুটা 20 কেজি দিলে এত দাম দিবে। 20 কেজি কখন দিয়ে সেই গরুটা? আপনি 2টা বাচ্চা, 3টা বাচ্চা, 4টা বাচ্চা, 5টা বাচ্চা দেওয়ার পরে কিন্তু গরুর দুধ বাড়বে, তখন আপনার হয়তো পাবে। তখন তো গরুটার জীবনটাই শেষ। আপনি যদি ইয়াং অবস্থায় যদি একটা ভালো ধরেন 16-17 কেজি দুধের গরু যদি 2.5 লাখ টাকা দিয়ে নেন, আমার মনে হয় যে ওইটাই ফিজিবল। কারণ ওইটা আপনাকে 10 বার, যেমন আমি 1,41,000 টাকা দিয়ে যে গরু কিনছি, আমি দেখছি যে ওইটা 20 লিটারের মতো পেতাম। প্রথম পেতাম 15-16, তারপরে 20-22, 25 লিটার। কিন্তু তার যে বাচ্চাগুলি, আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা যে ফার্মগুলি করি এখন, বা তখন আমি যে ফার্মটা করতাম, তখন আমি আমাদের যে আর্টিফিশিয়াল মানে দ্যাট মিনস এডিএপি আমরা বলি, অ্যাডিশনাল ডাইরেক্টর আর্টিফিশিয়াল ইনসিমিনেশন, মানে গভর্নমেন্টের। আমার বাসা থেকে কাছে হওয়াতে আমি সবসময় যেতাম। তো ওনার থেকে ব্রিডিং পারপাস আমি অনেক কিছু বুঝছি। প্রথম কথা হচ্ছে যে গরুর হিট ডিটেকশনটা আমাকে এনশিওর করতে হবে যে কোন সময় হিট ডিটেকশনটা হয়। এই হিট ডিটেকশন পরে আমি ইনসিমিনেশনটা আমি কখন করব, কত ঘন্টা পরে করব, এবং কোন সিমেন্টটা আমি ইউজ করব, এই জিনিসগুলো কিন্তু তখন আমি শিখছি। আমার গরুটা কি জাতের, এর যে বাচ্চাটা হবে এটা কোন জাতের হবে, এটার কত পার্সেন্টের, এরপর জেনারেশনটা কোন জাতের হবে। এই জিনিসটা যদি আমি ডেইরি ফার্মিং করতে না পারি, কখনো আপনার সাস্টেইন করবে না। তাহলে আপনি সিমেন্ট নিয়ে সেই তখন থেকেই চিন্তিত, থেকে। অথচ আমরা কিন্তু এখনো অনেকে সিমেন্ট এই জিনিসটাই আমি সবসময় বলি, আপনাকে আমি বারবার বলছি,
ইভেন আমি যত জায়গায় বলি, আমি বলছি যে আপনারা প্রথম কথা হচ্ছে যে গরু, ভালো গরু কেউ আপনাকে দিবে না। ভালো গরু কখনোই আপনাকে কেউ দেবে না। না। যদি ফার্ম কেউ বিক্রি করে, প্রথম খারাপ গুলো বিক্রি করতে করতে আসছি, লাস্টে যে বিক্রি করবে ওইটাই ভালো গরু মনে করতে হবে। হ্যাঁ, রাইট। ঠিক না? তাহলে সেই ক্ষেত্রে আমাকে যে গরুই কিনি আমি, ওটার নেক্সট জেনারেশনের কথা আমাকে চিন্তা করে আমাকে কাজ করতে হবে। আমি যদি এখানে বলি যে যারাই আমরা আছি সবাই কিন্তু একটা এই যে, যেমন আমি হয়তো যখন বিজনেস করছি, শুরু করি বিজনেস আকারে, তখন আমার এই হয়তো দেখা যাবে 23-24 বছর বা এরকম, সবাই কিন্তু 23-24 বছর পরে আমরা ব্যবসা। তাইলে আমরা একজন মানুষ একটা জব বা একটা বিজনেস করতে আমাকে 23 বছর সময় আমাকে পার করতে হয়েছে। পার করার পরে আমি মাস্টার্স করলাম, আমাকে একটা ছোট চাকরি করতে হবে। প্রথমে কেউ কিন্তু কোনো কর্পোরেটের ম্যানেজার বানাবে না কাউকে, এক্সপেরিয়েন্স হইতে হইতে। অ্যাজ লাইক আমি যদি গরু ফার্ম করি, আমি প্রথম দিনে মনে করি যে অনেক টাকা ইনকাম করবো, ক্যানট পসিবল। মানে একটা গাছ রোপণ করলে 10 বছর পরে তার ফল আসবে, এখন হয়তো কলাপ করার জন্য 5 বছর পরে ফল আসবে। আপনাকে কিন্তু এই 5 বছর ওয়েট করতে হবে। দেরি করতে হলে অবশ্যই 5 থেকে 7 বছর 10 বছর ওয়েট করতে হবে আপনাকে, এটা অবশ্যই করতে হবে। তখন থেকে আমি ওই যে ব্রিড গুলো আমি আপগ্রেডেশন করতে করতে আমি উইদিন 5 ইয়ার্স এর ভিতরে ওইটারই একটা বাচ্চাকে আমি নিয়ে আসছি 87.5%। দ্যাট মিনস ওই বাচ্চাটা দেখা গেছে যে কি কি সমস্যা হতো, ফ্রিজিয়ান যখনই আমরা 87.5 এ যাই, তখন তার হয়তো পা চামড়াগুলো অনেক নরম থাকে, ছিলে যায়, তারপরে আপনার তার প্রেগন্যান্সি হতে লেট হয়, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। আমাদের দেশে যে যতটুকু আমরা বুঝি যে 82.5 এর উপরে আমাদের যাওয়াটা উচিত না। হ্যাঁ, আমরা 82.5 যাব, কিন্তু কত আমরা হলস্টেইন ফ্রিজিয়ান, আপনারা অনেকেই হয়তো জানেন কিনা জানি না, কত কেজি পর্যন্ত হলস্টেইন ফ্রিজিয়ান ওয়ার্ল্ডে আছে। আমরা যদি বলি যে আপনি কালকে আমি পছন্দ করি যে আপনি ধরেন এখন 100% নিশ্চয় কোনো বীজের সিমেন্ট দিচ্ছেন, ওটা ফাদার পিডিগ্রি কি, মানে কত লিটার দুধের এনশিওর আছে, ওইটা কি জানেন? মানে যার সিমেন্ট ইউজ করলাম তার মা এবং দাদির হিস্ট্রি, হ্যাঁ সেটা জানি। কত লিটার সে ওটা পার ডে 60 লিটারের মতো দুধ। না, এটা হচ্ছে যে মুখস্থ করছেন 50 একটা টাইপের আসতো 55 ধরেন 55, ধরেন এটা আপনার 100 লিটার পর্যন্ত আছে হলস্টেইন ফ্রিজিয়ান। তাইলে আমি যদি একটা দেশি গরুকে হলস্টেইন ফ্রিজিয়ান আপনি 55% দিয়ে যদি আপনি ইনসেমিনেট করেন, তাহলে ওইখান থেকে 55 এর অর্ধেক কত হলো? 27 হলো। ফাদারের থেকে পারলে 27, আর দেশি গরুটা কত? 2 লিটার দুধ দিচ্ছে বা 1 লিটার দিচ্ছে। 1 লিটারের অর্ধেক কত? আপনার হাফ লিটার। তাহলে 27 এর সাথে হাফ লিটার হলো 27.5 তার বাচ্চা দুধ হওয়ার কথা, কিন্তু আসে না। আমরা কেন এই 27 লিটার দুধ পাচ্ছি না? আমাদের যে আমরা টোটাল পিওর দেশি গরুর সাথে কিন্তু আমরা ইনসেমিনেশন করতে পারতেছি না ডিউ টু। আর আমাদের যে আমরা এখন ফ্রিজিয়ান গরুগুলো বাজার থেকে কিনতেছি, তাদের কিন্তু রেকর্ড নাই। রেকর্ড না থাকাতে এগুলি ইনব্রিডিং হয়ে গেছে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটা। কথা বলছেন, দেখা যাচ্ছে যে ওর মাকে যে সিমেন্ট দিচ্ছে, ওর মেয়েকে সারে সিমেন্ট দিয়েছে, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু এইসব প্রবলেম হয়। তাহলে আমরা ডেইরি ফার্ম করতে হলে আমাদের এখন অনেকে বলবে যে ভাই আমার কাছে 25 লিটারের দুধ গরু আছে, ভাই আমার 30 লিটারের গরুর দুধ আছে। আমি যখন তাকে জিজ্ঞেস করবো যে ভাই আপনার টোটাল গরু কয়টা দুধের আছে, সে যদি বলবে যে 20টা দুধের গরু আছে। আপনার 20টা গরুতে কত কেজি দুধ পান? সে বলবে যে আমি তো 300 কেজি দুধ পাই। তাইলে একটা যদি 25 কেজি হয় গরু যদি আপনার দুধের থাকে, তাহলে কত? 500 লিটার হওয়ার কথা না? ওইটা তো হচ্ছে না, তার তো 300 লিটার হচ্ছে। তাইলে কত? 12 লিটার করে পার গরুতে ভাগ করলে পাওয়া যায়। তাহলে আমাদের এভারেজ মিল্কিং কাউ কিন্তু এখন 12 লিটারের আছে। আমাদের এভারেজ মিল্কিং কাউ কিন্তু 12 থেকে 15 লিটার এর উপরে উঠতেছে। আমাদেরকে এখন কাজ করতে হবে যারা ডেইরি ফার্ম করি। আমাদের মেইন টার্গেট হচ্ছে যে একটা গরুর থেকে আমরা 20 লিটার কত আর্লি পাবো। এটা 2020 ভিশন করেন, 22 ভিশন করেন, যদি 20 লিটার পাই, এরপরে আমরা টার্গেটে যাব 25 লিটারসে।
আমরা হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে করতে হবে। তাহলে এই জন্য যেটা করতে হবে যে আমরা গভর্নমেন্টের সাথে বিভিন্নভাবে বসতে হবে, আমাদেরকে এই ব্রিড আপডেশনের ব্যাপারে কাজ করতে হবে, সবচেয়ে বড় কাজ। আর আপনি যেটা আমাকে বলছেন যে আমি কিভাবে শুরু করছি, শুরুটা তো আমি বললাম। আর এই ব্রিডগুলিকে জেনেটিক ভাবে যত বেশি আপগ্রেড করা যাবে, যত পার ক্যাপিটাল, যেমন আপনার একটা গরু কিন্তু 10 কেজির উপরে কিন্তু খাদ্য খাবে না, কনসেন্ট্রেট খাওয়ার দরকার নাই। আমরা রাফেজ আমরা 20 কেজি দিলাম, কনসেন্ট্রেট আমি 10 কেজি দিলাম, এটা আপনার 30 কেজিকেও দিতে হবে। এটা যেটা 15 কেজি দেয় ওটাকেও দেখা যাবে যে হয়তো 2 কেজি আপনার ফুড কাটতে পারতেছেন, 8 কেজি দিলে হচ্ছে। তাহলে আমার যখন গরুগুলা এভারেজ মিল্কিং বাড়বে, আপনার কিন্তু কস্ট কিন্তু বেশি ইনভলভ হচ্ছে না, আপনার ম্যান পাওয়ার সেম, পাওয়ার সেম, আপনার সবকিছু আপনার একই, কিন্তু আপনার গরুর থেকে 5 লিটার করে 7 লিটার করে দিচ্ছেন। দিস ইজ ইউর প্রফিট। তাহলে এই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হবে যে আমরা কিভাবে এখন, যে আমরা যদি দেখি আমরা ইউরোপ আমেরিকার দিকে তাকানো আমাদের দরকারই নেই। আমরা যদি দেখি যে ইন্ডিয়াতে, আমরা দেখি যদি পাকিস্তানের এনভায়রনমেন্ট আর আমাদের এনভায়রনমেন্ট, হট ক্লাইমেট এবং কোল্ড একই রকমের, তাহলে হট আরো বেশি পাকিস্তানে। সেই ক্ষেত্রে আপনি পাকিস্তানে যদি গরু যদি 25 লিটার আনতে পারে, আমরা কেন আজকে 12-13 লিটারে বসে আছি? আমাদের কি দুর্বলতা, আমাদের কি ঘাটতি, এই জিনিসগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আমি এটার পিছনে অনেক সময় দিচ্ছি, অনেক কিছু হচ্ছে, অনেকভাবে বলতেছি, কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের মানে এই সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। আমাদের যে আজকে যে সবাই মিলে আমাদের গভর্নমেন্টে যে সিমেন্ট দিচ্ছে, তারপর বাইরে যারা যেমন আলিম ভাইরে আসছে, ওনারাও ভালো, ওনারা কিন্তু এগুলো অ্যানালাইসিস করে করে আপনার করতেছে। যেমন তাহলে এইভাবে করে যখন আমরা প্রাইভেটাইজেশনে বা আমাদের গভর্নমেন্টে গভর্নমেন্টে এখন ইনিশিয়েটিভ নিচ্ছে যে কিভাবে পার ক্যাপিটা দুধ বাড়ানো যায়, এগুলি নিয়ে আমাদের একটু গরুর প্রতি দুধের পরিমাণ বাড়বে। তাহলে এই আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা ডেয়ারি ফার্ম করি। ডেয়ারি ফার্মের প্রথম ইস্যু হচ্ছে যে আপনার রিপ্রোডাক্টিভ, মানে আপনার প্রতি বছর একটা করে বাচ্চা, এটা আমরা সবাই বলি, কিন্তু আসলে আমাদের কয়টা গরু আছে যে প্রতি বছর বাচ্চা দেয়? সম্ভব হয় না, হয় না। কিন্তু হয় নার ভিতরে কেন হয় না? দেখা যাবে যে আমি সেই হিটে আসছে, আমি ধরতে পারতেছি। সাইলেন্ট হিট আসে। সাইলেন্ট হিট তো অবশ্যই, যতই আপনারা এই হলস্টেইনে যাবেন, হাইতে যাবেন, তখনই ওর সাইলেন্ট থাকবে, তার মুভমেন্ট কম থাকবে বা বিভিন্ন অ্যাটিটিউড তার মানে কমে যাবে। তাকে ওপেন ফিল্ডে না থাকা পর্যন্ত তাকে বোঝা যাবে না যে সে আসলে হিটে আসছে কিনা, তার চলন বা বিভিন্ন কিছু এগুলো। এরপরে আসতেছে আমি কতক্ষণ পরে আমি ওকে ইনসিনেশন করব। আমাকে যে আমি দুধ বিক্রি করি 35-40 টাকায়, যেটাই বিক্রি করি, আমি কিন্তু দুধ দিয়ে আমার গায়ে গায়ে থাকুক, কারণটা লাভ না হোক, তা আমার যে জেনারেশনটা, এই জেনারেশনটা আমার প্রফিট। আপনি একটা গরুর, আমি তো ক্যালকুলেশন করি এভাবে, আমার একটা ফিমেল গরু বাচ্চা দিলে 2 লাখ টাকা আমি প্রফিট হিসাব করি। বললেন যে একদিন বাচ্চা, আপনি কিভাবে হিসাব করেন এটা আপনারা বলতে পারেন? বাচ্চা মিন্স ফিমেল হইতে পারে, মেল হইতে পারে। হ্যাঁ, না আমি ফিমেলটাকে আমি জেনারেশন ধরতেছি। আচ্ছা, মেল বাচ্চা দিলে 2 লাখ টাকা না, মেল বাচ্চা দিলে আমি ওটাকে যেহেতু খাওয়াইতে হবে, ওইটা আমার আলাদা একটা ইয়া হবে। কিন্তু ফিমেল হচ্ছে কি, আপনি ফার্মে যদি 10টা বাচ্চা দেন, তো 5টা তো ফিমেল হবে। আমি মেলটাকে এখন আমি যেহেতু আমি ফ্যাটেনিং এ নতুন আসছি, আমি ফ্যাটেনিং নিয়ে পরে কথা বলবো, কারণ ওইটাতে আমাদের মার্কেটে এতদিন মাংসের দাম ছিল না, ভালো প্রফিট হতো না, কারণ আমাদের খাদ্য, কারণ আপনার মেল হলে ওটাকে আপনার ফ্যাটেনিং করতে হলে আপনার কনসেন্ট্রেট খাওয়াতে হবে, মানে অনেক এখানে ইনভলভমেন্ট। তাহলে ফ্যাটেনিং এখন যেহেতু মাংসের প্রাইস আছে, এখন আমরা এটাকে ফ্যাটেনিং এর আওতায় আনি, অনেক প্রফিট হচ্ছে সবারই। তা আমি যেটা বলতে চাচ্ছি যে মানে বাচ্চাগুলো কিন্তু আমার জেনারেশন, তাইলে আমি যদি ভালো ব্রিড দিতে পারি, তাহলে মেলও যদি হয়, সেই ক্ষেত্রে মেলের গ্রোথটা ভালো। ফিমেল তো আমার দুধের পারপাসে ভালো হবে। নেক্সট আমি যদি চিন্তা করি যে মায়ের যদি আপনার এটা 20 কেজি দুধ দেয় বা 15 কেজি দুধ দেয়, আমি 20 কেজিকে স্ট্যান্ডার্ড ধরি না, 15 কেজিকে স্ট্যান্ডার্ড ধরি, 15 কেজি দেয়, তাহলে ওই সন্তান আপনার
20 কেজি দিবে, তাহলে আমি তো ওই গরুটা কিনতে পাবো না। তাহলে আমার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো যে আমার বাচ্চা। খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই বাচ্চাটা যতক্ষণ না আমি টেক কেয়ার করব এবং ওইটাকে যতক্ষণ মা পর্যন্ত একসময় হবে, তাকে যদি আমি ওইভাবে যত্ন নিই, তাকে যদি ওইভাবে ফিডিং করি, আমি যদি একটা বাচ্চার পিছনে 20,000 টাকা দুধও খাওয়াইতে হয়, খাওয়াইলেও আমি এক কথা বাচ্চা হওয়া মানে আমাকে চিন্তা করতে হবে যে এটা 2 লাখ টাকা হচ্ছে। আর 2 লাখ টাকা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে 2 লাখ টাকা দিয়ে আমি এরকম বাচ্চা পাবো না। রাইট, অ্যাবসলিউটলি। কারণ ওটা জানি যে আমি জানি কি ওটার মা কি ছিল, ওটার বাবাটা কিরকম। আমাকে কিন্তু আপনারা যারাই ডেইরি ফার্ম করতেছেন, যারাই করবেন, প্রথম কথা হচ্ছে রেকর্ড কিপিং ঠিক থাকতে হবে। কারণ রেকর্ড যদি ঠিক না থাকে তাহলে কখনোই আমি জানতে পারবো না যে বাবাকে, মাকে, দাদাকে, দাদিকে, এই জিনিসগুলো না ইভেন এই বাচ্চার ফিউচার কি, বাচ্চার যে পালবো আমি এত বছর, এটা কি আসতে পারে। আর একটা জিনিস কি, ধরেন আপনি ডেইরি ফার্ম করলেন, প্রথম 5 বছর আপনি চিন্তা করতে হবেন যে আমি এই গরুগুলোর সাথে সাথে আমার খাওয়াটা হবে শুধু, আমি আহামরি কিছু করতে পারবো না। কিন্তু 5 বছর পরে আপনার বাচ্চা যখন 10টা উঠে গেল, আপনি দেখবেন যে ফ্রি কস্টে আপনার 10টা বাচ্চা যে প্রফিটটা হচ্ছে, এটা আপনাকে কিন্তু অনেক বেশি প্রফিট হবে। এর পরের বছর 12টা বাচ্চা হবে, এর পরের বছর 15টা হবে, এর পরের বছর 20টা হবে, তখন আর আপনাকে কিন্তু কেউ ধরে রাখতে পারবে না। তো তার মানে আমরা যারা চিন্তা করি মানে আজকে ফার্ম শুরু করেই তাড়াতাড়ি খুব কালকের থেকে প্রফিট বা 6 মাসের মধ্যে প্রফিট, না, এটা আপনি গরু কিনে আর কি প্রফিট করবেন। গরু ওইটা দুধ দিবে, ধরেন আপনি 5টা গরু কিনলেন, আপনি টার্গেট করলেন যে আমি হয়তো 5টা গরুতে 100 লিটার দুধ পাবো, এই 100 লিটার দিয়ে আমি ক্যালকুলেটরে দেন আমি অনেক টাকা লাভ দেখা দিব। কিন্তু প্র্যাকটিক্যালে যখন যাবেন, আপনার 5টা গরু যখন মিল্কিং থাকবে, আর 5টা থাকতে হবে আপনার প্রেগন্যান্ট, এটা সার্কেলের জন্য। এখন আপনি 5টা গরু মিল্কিং শেষ হওয়ার পরে যদি আপনি 5টা আবার প্রেগন্যান্ট কিনেন, দেখা যাবে যে আপনার ঘরে এফএমডি চলে আসছে। আপনি ডেইরি ফার্ম করলে আপনি রাউন্ড দ্য ইয়ার আপনি গরু কিনতে পারবেন না, আপনি যা কিনেন একসাথে কিনে ফেলতে হবে। ঠিক আছে, আপনি টোটাল আপনি 5-6টা গরু কিনবেন, আপনি 3টা কিনে ফেলেন 1 মাসের ভিতরে, ওগুলো কোয়ারেন্টাইন করে গা গোসল ধোয়া সুন্দর করে ডিসইনফেক্টেড দিয়ে করে আপনার ফার্ম সেভ করে ফেলেন। আপনি এখন চিন্তা করলেন যে আপনি প্রতি মাসে আপনি গরু কিনবেন আর প্রতি মাসে ডিজিজ ঢুকাবেন, তাহলে গরু দেখা যাবে যে আপনার বিশেষ করে এটা খুরা রোগ হবেই। এফএমডি ম্যাক্সিমাম জায়গায় আপনি জানেন যে আপনার ঘরে কি কি ভ্যাকসিন দিচ্ছেন, কিন্তু বাইরে যখন থেকে একটা গরু আনবেন, সে বলবে যে ভাই এই গরুটা থেকে 30 কেজি দুধ পাইছি। প্রথম দিন সে 10 কেজির পানা দিবে 30 কেজি। তৃতীয় কথা হচ্ছে যে ডিজিজ যেগুলো নাই ওগুলা ও নিয়ে ক্যারি করে আসতেছে। তাহলে এই জিনিসটা করা যাবে না, আমাদেরকে করতে গেলে আমাদের খাবারটা নষ্ট হয়ে যাবে। মানে নিজেকে ডেভেলপ করা ছাড়া, নিজেকে ডেভেলপ করে নেওয়া ছাড়া আর কোনো ওয়ে নাই, বিকল্প নাই। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আর একটা কথা শিখলাম, সেটা হচ্ছে একটা সার্কেল তৈরি করতে হবে। আর এই সার্কেল ওই গরুর দুধ শেষ আর 10টা কিনে আনলাম, এইভাবে করাটা অনেক ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো সময় অসুখ ঢুকে যেতে পারে। তো সেই হিসেবে চিন্তা করলে এখন 5টা মিল্কিং কাউ আর 5টা প্রেগনেন্ট, যে এগুলো শেষ হতে হতেই ওগুলো যাতে আবার বাচ্চা দেওয়া শুরু করে দেয়। আরো 5টা বাচ্চা কিনলাম, দরকার হলে আমি আরো বকনা কিনে আমি এইভাবেই শুরু করছিলাম। আপনার যেটা করেছেন। আচ্ছা জুট ভাই, আমরা আরেকটা জিনিস জানতে চাই। এখন কিন্তু আমাদের বিগত 5 বছরে কিন্তু খামারের সংখ্যা অনেক বেড়েছে। আপনার দুগ্ধ খামার 2011-তে প্রায় 79,000 ছিল, এখন প্রায় 12 লাখের মতো। তো এখন ডিএলএস আমার কাছে আছে অনেক নতুন, পুরাতন, নতুনরা এবং প্রবাসীরাও কিন্তু এর মধ্যে এখন খামার করতে উৎসাহী। এই নতুনদের জন্য আপনার কিছু পরামর্শ আমরা শুনেছি, বাট স্পেসিফিক্যালি তারা মানে কিভাবে শুরু করবে, তাদের মাইন্ডসেটটা কেমন থাকতে হবে, শুরুটা কিরকম করলে ভালো হয়, মানে কি কি জিনিসগুলো, একটা খামার থেকে কি জিনিসগুলো একটু দেখাশোনা করা দরকার, যেগুলো মানে দেখা যায় আমরা একটা জায়গায় খামার করব, দুধের দাম 30 টাকা 35 টাকা, ওখানে আমি একটা দুগ্ধ খামার করে ফেললাম। এখন ওখানে 35 টাকা দুধের দাম থাকলে খামার তো লাভবান হবে না। আর কিছু প্রি অ্যানালাইসিস দরকার, যে একটা প্রজেক্ট করব, ফিজিবিলিটি অ্যানালাইসিস। এই জিনিসগুলো আপনার মধ্যে একটু নতুন যারা শুরু করতে চায় তাদের কি
জিনিস দেখা উচিত? যেমন কথা হচ্ছে যে অনেকে তো আমাকে ফোন করে অনেক সময় ইয়া হয় এই যে আজকে একটা মেইল আসছে আপনাকে বললাম যে উনি খামার করছে না করবে জানি বললো করছে অলরেডি সে আমার সাথে আমার কিছু পরামর্শ জানিয়ে আসলে জিনিসটা হচ্ছে যে এটা তো অবশ্যই ফিজিবিলিটি বলতে ওরা আসলে ফিজিবিলিটি কি জিনিস সেটা বুঝে না অনেকেই যারা আমাদেরকে বিশেষ করে ফোন করে আসলে বিদেশ জীবন অনেক কষ্টের স্বাভাবিক কষ্টের এখন ওই কষ্টটা তো আমাদের দেশে ওরা করবে না ওরা যখনই বিদেশ থেকে আমাদের দেশে আসবে তখন দেখা যাবে যে দেশে কিছু করার চিন্তা নিয়ে আসে কিন্তু আমাদের দেশের যে এনভায়রনমেন্ট এটা ওদেরকে অ্যালাউ করে না এখন সাপোজ একটা কথা আমি নিজে গরুর গোবর ফেলাইছি আমি গরুর দুধ দোয়াইছি আপনারা কি কেউ গরুর দুধ দোয়াইছেন আমি 150 লিটার দুধ একদিনে দোয়াইছি এরকম 150 লিটার আপনি একদিনে দোয়াইছেন এবং এটা কন্টিনিউয়াস কথা বলছেন আমার গরু নষ্ট না হওয়ার জন্য আমার ওই গরুগুলি ছিল ভালো কথা বলছে 60টা গরুর থেকে আমি 150 লিটার দুধ পাইতাম এটা এখন না এটা 93-4 এর কথা বলতেছি কথা বলছেন আমার বাবা মা খুব গরম হতো কেন তুমি দুধ দোয়াইতেছো আমার কি লোকের অভাব আছে না আমার এগুলো আমার গরু কারণ একটা বার নষ্ট হইতে দিই নাই আমি সফলতা সহজ নয় বার নষ্ট হইতে দিই নাই কারণ মানে এমন ভাবে করছি যে যেন নষ্ট না হয় তাহলে সুতরাং আপনার যারা করবে কাজ ওইটা করতে হবে এখন আমি ব্যাংকে চাকরি করি আমি ব্যাংকে হাঁটি যাব না গাড়িতে যাব ওইটা বড় কথা না ব্যাংকের ম্যানেজমেন্ট দেখবে যে 10টা বাজে আমি পাঞ্চ করছি কিনা রাইট সে গত বছরের টার্গেটের তুলনায় এই বছর টার্গেট বেশি দিচ্ছে ওটা প্রফিট করছে কিনা ওইভাবে করে দেখবে সুতরাং আমি যদি ডেইরি ফার্ম করি আমাকে ওইটা দেখতে হবে যে আমি সকালে 5টা বাজে উঠে আমি পাচ্ছি কিনা আমার প্রথম ফার্ম করতে হলে 5টা থেকে 8টা পর্যন্ত ফার্ম থাকতে হবে তারপরে 2-1 ঘন্টা ক্যাশ টুস লাগাই সানগ্লাস টানগ্লাস একটু ঘুরিয়ে আসি অসুবিধা নেই কিন্তু আবার 12টা বাজে আমার গরু ঘরে চলে আসতে হবে 2-3 ঘন্টা থাকতে হবে বিকালে 2-3 ঘন্টা থাকতে হবে এবং আমি বলবো যে ঘুরাচ্ছে সবসময় চিন্তা করতে হবে যে আমার গরুটা পালতে হলে আমার দুধটা কিভাবে বাড়াবো এটার সাথে সাথে আমি দুধটা বাজার কোথায় করবো আজকে দুঃখজনক হলো সত্য যে আজকে কিন্তু 35 টাকা আমরা দুধ বিক্রি করতে আসছি ঠিক আছে সর্বনিম্ন আর কি মিল্ক ভিটার রেট যেটা আমরা স্ট্যান্ডার্ড ধরি আমার সাথে গত সপ্তাহে মিল্ক ভিটার চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা হয়েছে একটা সুখবর এটা আমি বোধহয় ইমরান ভাইকে বলছি উনি সব দিকে চিন্তা করে আমাদের মন্ত্রণালয়ে একটা চিঠি পাঠাইছে মিল্ক রেটটা 10 টাকা বৃদ্ধি করার জন্য ফ্যান্টাস্টিক এটা দারুণ খবর এবং উনি এটার পেছনে আছেন যদি 10 টাকা বাড়ে তাহলে খামারিদেরকে উনি 5 টাকা করে দিয়ে দিবেন আর 5 টাকাটা এইভাবে করছে যে হয়তো আপনার ভ্যান চালকের সবাই তো ইনকাম বাড়ছে এখন ভ্যান চালককে যদি আর 8 আনা করে না দেয় সে তো আর দুধের ভ্যানটা চালাবে না ডিলার কে যদি আরো 8 আনা করে না দেয় এইভাবে করে উনি মোটামুটি একটা হিসাব করছে তাই 5 টাকা আমরা যদি মিল্ক ভিটার যদি আমাদের খামারি লেভেলে যে রেটটা আছে ধরেন ফ্যাট হিসাবে যে রেট ওটা হচ্ছে 5 টাকা বাড়ায় আমাদের অনেক সুবিধা হবে তাইলে এটা আমাদের জন্য একটা বিশাল সুখবর তাহলে একটা সুখবর আমরা হয়তো পেতে পারি সামনে ইনশাআল্লাহ এখন যেটা আমাদের নতুন আসলে তো সে তো গরু কিনতে হবে গরুই তো নাই এখন এটাই তো গরু যেগুলো আছে এগুলোই তো গরু কথা বলছেন সবাই তো 20 লিটার 25 লিটার গরু কিনতে চায় এটা চায় আসলে এটা এখন সম্ভব না আমি একটা প্ল্যানিং করতেছি হয়তো আরো 2-3 বছর লাগবে প্রতি মাসে আমি 20টা করে গরু বিক্রি করব ফার্স্ট কালভিং এ ডিউটা আমাদের শিক্ষিত যেসব ছেলে পেলে হয়তো পড়তে ইন্টারেস্টেড বা বিদেশ হোক যেভাবে হোক আমি এটা সেল করার একটা চিন্তা করছি আমার তো গরু সংখ্যা বেড়ে যাবে মানে এতগুলা গরু হয়তো রাখবো না আমি কমিউনিটির জন্য আমার মানে ইয়াগুলি যারা তাদের জন্য এরকম একটা চিন্তা ভাবনা প্রি বুকিং এর ব্যবস্থা আছে কারণ না এটা হচ্ছে যে
পুরো ধর্মায়িত্বকে দেওয়া যাবে না। আমি একটা মানে মনে মনে চিন্তা করেছি, এটা আমার একটা প্ল্যানিং এর আওতায় আছে, কারণ এটা দিয়ে আমাদের কমিউনিটিটা আমাদের আগাতে হবে। আমাদের যে শিক্ষিত ছেলে যারা আছে তারা ফার্মিং করবে বা ইয়া করবে, তো এই জিনিসটা আসলে এই ধরনের যদি আমরা যদি আরো 10-12 জনকে এইভাবে এনকারেজ করতে পারি তাহলে যে একটু হবে। আপনার ভালো গরুটা আসবে কোথা থেকে? আমি প্রথমে একটা কথা বলছি যে আমাদের পিডিগ্রি নেই একটা গরু, ডিগ্রি বলতে আমাদের রেকর্ড নেই। রেকর্ডটা কিন্তু আপনারা এখন যারা খামার করেন সবাই কিন্তু রেকর্ড রাখেন, মা কত লিটার দুধ দেয়, কত পার্সেন্ট এটা দিয়ে, মানে একটা টেন্টেটিভ ধরে বাবাটা কত পার্সেন্ট দিয়ে ওটাকে আপনার ইয়া করেন, রেকর্ডটা রাখেন। রেকর্ড রাখলে হবে কি, ইনফ্যাক্ট আপনার এটা 5 বছর পরে আপনার কাজে লাগবে। তাহলে আপনার নতুন যারা আসবে গরু পাবে না যেমন না। এখন টুটুল ভাই, নতুন যারা এরা কিন্তু মানে সবারই কিন্তু একটা ঝোঁক থাকে 20-25 লিটার দুধের গরু কই আছে। তো দেখা যায় দুষ্ট কিছু লোকজন আছে যারা মিথ্যা কথা বলে ওদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি 8-10 দুধের গরু কিন্তু অ্যাভেলেবেল মোটামুটি পাওয়া যায়, কিন্তু ওগুলোর আবার ডিমান্ড কম। এখন আপনি কি বলেন, যদি যারা নতুন আছে তারা যদি 8-10 লিটার কিনে যদি শুরু করে কিভাবে করতে পারে? তো এটা যেমন 8-10 লিটারের একটা গরু কিনে প্রথম কথা হচ্ছে যে তাকে দিতে হবে 100% ফ্রিজিয়ান দিয়ে আপনার ভ্যাকসিনেশন করতে হবে। যে 8-10 লিটার দুধের গরু কিনবে সে চিন্তা করতে হবে যে 2 বছর পর থেকে আমার প্রফিটটা শুরু হবে। আমরা অনেকে আছি না বিদেশে যে 3 লক্ষ টাকা খরচ করে 5 লক্ষ টাকা খরচ করে চিন্তা করে যে 2 বছরের বেতন ইকুইভ্যালেন্ট তো এইটাও চিন্তা করতে হবে তারা এখানে আসে 2 বছর ফ্রি ভাবে খাটলো, ওরা এইভাবে কিন্তু যায়। এই ডেইরির ক্ষেত্রে কিন্তু এইভাবে করতে হবে। আপনি যদি 8-10 লিটারের শুরু করলে আপনার ওইটার যে বাচ্চাটাই কিন্তু আমার জেনারেশন। তো তাহলে এই একটা জিনিস, আর ওরা যেটা করবে, যেটা আপনি বলতেছেন যে লেভেলের কথা বলতেছেন যে ওরা বিদেশ থেকে ওরা বিভিন্ন টাইপের করতে হবে, ফ্যাটেনিং করবে, তারা বাজার থেকে কিনে আনবে একসাথে 10টা গরু, তারপরে একসাথে আপনার বকনা কিনবে 2টা, তারপরে 2টা ইয়াতে করবে। তাহলে 10টা যদি সে ফ্যাটেনিং এর গরু কিনে প্রতি 2 মাস পর একটা করে বিক্রি করে এটার খরচটা নিয়ে আসতো, সে কি করবে আপনার আমাদের গ্রাম ভিত্তিক যেসব গরু পাওয়া যায় এগুলো আপনার মানে কৃমি দেওয়া, ওষুধ দেওয়া হয় না বা বিভিন্ন যত্নের অভাবে কিন্তু তারা হাড্ডি হয়ে যায় ফ্যাটেনিং এর। তো ওইসব গরু দেখে আর কি কিনে আনে, যদি সে আপনার কৃমি ওষুধ দিয়ে তাকে প্রতিদিন একবার করে শাওয়ার করালো, গোসল করা, তাকে একটু ফুড ভালো করে ফুড দিল, এটা 2 মাসের ভিতরে কিন্তু সে একটা প্রফিট পাবে, ওই 2 মান্থের ভিতরে। তাহলে তার যদি চিন্তা করেন যে বেশি ক্যাপিটাল নাই, সে অল্প ক্যাপিটাল, তাহলে প্রতি 2 মাস পর একটা করে গরু বিক্রি করে সে কিন্তু বাকি গরুগুলোর খাওয়া চালাতে পারবে। গুড আইডিয়া, এটা একটা কথা বুঝেন নাই? তাহলে তাকে প্রথম ইনিশিয়াল ক্যাপিটাল সে কতদিন আনবে ওটা হচ্ছে ফ্যাক্ট। আমি মনে করি যে যারা ডেইরি ফার্ম করে মিনিমাম 15 লাখ টাকার নিচে আপনার নিচে নামলে ওটা সাস্টেইন করবে না। আর যেটা বলতেছে যে আপনার 2টা গাভী দিয়ে কিন্তু একটা সংসার চলে, এটাও সঠিক। জি, যদি ডেইরি ফার্ম হবে না, কিন্তু 2টা গাভী কিনতে গেলেও 2টা গাভী দিয়ে শুরু করেন আপনার 10 লাখ টাকা বাজেট করতে হবে, কারণ 2টার যখন দুধ শেষ হয়ে যাবে আবারও তো তখন একটা গরু কিনলো, সে ওই গরুটা কিনলো, দুধ দোয়াইলো কিনা, সে একটা দোকান দিবে। আমাদের দেশে চা ব্যাগ বিক্রি হয় 6 টাকা 7 টাকা, সে 10 টাকা, হ্যাঁ, তো 10 টাকা দিয়ে সে দুধ বিক্রি করবে, তাহলে তার দুধের আপনার কেজি পড়বে 80 টাকা, তার লাভ তো ওই দিক দিয়ে। তাহলে তাকে 2টা কাজ করতে হবে, সে 2টা গরু পালতে হবে, তার মোড়ে দুধের একটা দোকানে টি স্টলের মতো না দিয়ে মিল্ক স্টোর দিতে হবে। আমাদেরকে এখন সিস্টেম চালু করে দিতে হবে গ্রাম ভিত্তিক, শহর ভিত্তিক, এরিয়া ভিত্তিক, মোড়ে মিল্ক স্টোর। গুড, ভেরি গুড, এটা গুড আইডিয়া। আমরা ইয়া করব, এই বয়েলড মিল্ক আমরা বিক্রি করব, এটা খুবই ভালো আইডিয়া। ফ্রেশ মিল্ক 1 গ্লাস 10 টাকা। হ্যাঁ, 1 গ্লাস 10 টাকা, 15 টাকা। আমার গ্লাসের সাইজ ছোট হবে। চা দেয় কি আপনার কাপের থেকে একটু দেয় চা, 100 ml হয় না, 60-70 ml হয়। হ্যাঁ, তো আপনার ওইভাবে করে আমরা যেটাই হোক আমরা এটা খাওয়াইতে হবে, এটাতে আপনার প্রফিট আছে। তাইলে আমরা যদি তারপরে ওইটা করলাম, এরপরে আমি ওইটার থেকে আমি দই বানালাম 2 কেজি, আমি যদি 20 লিটার আমার দুধ হয়,
আমি 5 লিটার দিয়ে 2.5 লিটার দই বানালাম, আমি চিরা দই কলা দিয়ে আমি ওই একটা milk store-এর product বানালাম। মধ্যে ওইটা একটা প্রোডাক্ট রাখলাম, চিরা কলা শুধু গরু নিয়ে পড়ে থাকলে আমার- হবে না। হ্যাঁ, আমার দইটা বিক্রি করার জন্য ডাইভার্সিফাই চিন্তা করতে হচ্ছে, তাহলে হ্যাঁ ফরওয়ার্ড লিঙ্ক। এই জিনিসটা করলে হবে কি, সবাই যখন একটা জিনিস যে মিল্ক খাওয়াটা শিখে যাবে, মিল্ক খাওয়াটা আমাদের কিন্তু মিল্ক অনেক কম খাচ্ছি আমরা, যে কারণে আমাদের অনেক কিছু ক্যালসিয়ামের সমস্যা দেখবেন যে আপনার অনেকের বিভিন্ন ধরনের সমস্যা থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেটা আমরা আসলে মিল্কটা আমরা ইয়ার সাথে আমরা পাচ্ছি না, যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি থেকে আমাদের পাউডার মিল্কটা আসে, 80% কিন্তু আমাদের পাউডার মিল্ক ইম্পোর্ট করতে হচ্ছে, আমরা মাত্র 20%। তাহলে আমাদের এই জায়গাটাতে আমাদের কাজ করার অনেক সুযোগ আছে, অনেক সুযোগ আছে। ওদিন আমাদের আমি চিটাং চেম্বার অফ কমার্সে অস্ট্রেলিয়ান অ্যাম্বাসিডার আসছিল, তো তার সাথে আমি এসব কথা বলতেছিলাম। সে বলল যে আমরা তো একটা মডেল ফার্ম করছি শ্রীলঙ্কায়, তুমি আসো শ্রীলঙ্কায় যে আমরা মডেল ফার্মটা করছি, এটা তুমি দেখো, দেখি আমরা দরকার হলে এই টাইপের বাংলাদেশেও করব। তাই এই যে জিনিসগুলো আমি ওদের সাথেও যোগাযোগ মেনটেন করতেছি, তাহলে এই টাইপের হবে কি জিনিসটা আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ভাবে। আমরা যদি এখন বলি যে কেউ অস্ট্রেলিয়া থেকে 20টা গরু আনছি, 10টা গরু আনছি, এটাতে রেজাল্ট কিন্তু ভালো পাবেন না। একটা ফরেনার আসি আর কি এখানে রাস্তা দিয়ে হাঁটি গেলে তার অবস্থা দেখবেন, আর একটা বাঙালি হাঁটি যেতেছে তার অবস্থা দেখবেন, কারণ আমাদেরকে আমাদের এই এনভায়রনমেন্টটা সুইট করছে। তাহলে আসলে বুঝে যায় সেম থিংস। আর তাইলে আমরা ফরওয়ার্ড লিঙ্কেজটা আমাদেরকে বাড়াইতে হবে মিল্ক আউটলেট দিয়ে। আর যে আমরা যেমন কনডেন্স মিল্ক খাচ্ছি, এই কনডেন্স মিল্কে আসলে তো নাই, তাহলে আমরা ওই কনডেন্স মিল্কের চা খাচ্ছি, আমরা চাটাও আমরা দুধ দিয়ে বানাই না, ওইটাতে আমরা কিছু এনকারেজ করতে পারি, আমরা নিজেরা বিভিন্ন পয়েন্টে আমরা দোকান দিতে পারি। আমরা যারা করবে ওই এরিয়াতে যদি ওরা আরো 2টা দোকানদারকে এনকারেজ করে, যে অনেক জায়গায় এখন গরুর দুধের চা কিন্তু অনেকেই এখন বেশি পপুলার খাওয়া শুরু করছে, যে যেখানে গরুর দুধ আছে ওইখানে কিন্তু তারা মানে ইয়া করতেছে। তাহলে এখানে আমরা যারা নতুনদের জন্য একটা মেসেজ পেলাম, মেসেজটা হচ্ছে যে 20 লিটার 25 লিটার গরু না খুঁজে আপনার 8-10 লিটার 25 লিটার গরু কিন্তু সে পালতে পারবে না, প্রথম আসি আর কি 20 লিটার কখনো পালতে পারবে না। একটা নতুন খামারি কিন্তু 20 লিটারের গরু কিনলে সে নষ্ট করে ফেলবে। এক্স্যাক্টলি, এই একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, তাকে শুরু করতে হবে 10 থেকে 12 লিটার, 15 লিটারের উপরে যেতে পারবে না। সে 20 লিটারের গরু কোনোভাবে পালতে পারবে না, সে ম্যাস্টারাইটিস করে ফেলবে, বাট নষ্ট হয়ে যাবে, সে প্রেগন্যান্ট করতে পারবে না, অনেক টাইপ অফ প্রবলেম সে ফেস করবে। প্রথম সে গরু ডাক্তার চিনবে না, প্রথম সে ইনসুলেশন কে করে সে চিনবে না। যে কোনো জিনিস শুরু করতে হবে একটু ছোট থেকে। তাহলে যারা নতুন খামার শুরু করতে যাচ্ছেন তাদের জন্য টুটুল ভাইয়ের মেসেজ, আপনারা প্রথমেই হাই ইল্ডিং কাউ যেগুলো 20-25 লিটার দুধ দেয় সেগুলো দিয়ে শুরু না করে বরং 8-10 লিটার দুধ দেয়, যেগুলো দিয়ে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, সেটা দিয়ে শুরু করা উচিত। 8-10 লিটার দুধের গরুর দামও বেশি না, আপনাদের ক্যাপিটালও বেশি লাগবে না। এটা দিয়ে শুরু করে এখান থেকে আস্তে আস্তে জাত উন্নয়ন করে নিতে হবে। যে বাচ্চাগুলো আসবে ভালো জাতের, এগুলোর প্রপার রেকর্ড রাখতে হবে, রেকর্ড রেখে ওগুলোর ওগুলোই হচ্ছে আপনাদের ফিউচার। এখন আমি আর যদি আপনাকে বলি আপনার রেকর্ড রাখেন? রাখি। কখন থেকে? আমি যখন শুরু করছি 2 বছর। শিওর। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে দেখা যায় আমরা যারা খামার করতেছি, আমরা শুধু দুধ বিক্রি না করে দুধটা বাজারজাতকরণের দিকেও আমাদেরকে নজর দিতে হবে। সে বাজারজাতকরণ হতে পারে আমরা বাজারের মোড়ে আমরা দুধ মিল্ক স্টোর, দুধ বিক্রির স্টোর দিতে পারি, যেখানে যেরকম চা বিক্রি হয় এখানে দুধ বিক্রি হয়। পাশাপাশি যখন ওই দই স্টোরে আমরা আবার চায়ের দোকান দিতে পারি, ওই স্টোরে আমরা দই বানানোর দোকান, ওখানে আমাদের দই বিক্রি হতে পারে, চিরা দই বিক্রি হতে পারে, দুধ দিয়ে তৈরি। আস্তে আস্তে মানুষজনের অভ্যাস হবে এবং এভাবেই আমরা আগায় যাব। এই হচ্ছে নতুনদের জন্য মেসেজ। আর এখন বাংলাদেশে আমাদের, আপনি তো জানেন যে এখন একটা খুব ইদানিং যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে যে ভারত থেকে মাংস আমদানি হতে পারে, না হতে কোনো সিদ্ধান্ত হয়নি এখন পর্যন্ত। আমরা জানি ব্যবসায়ীদের প্রস্তাবনা ছিল, তো আমরা চাই না যে হোক,
তো এই যদি আমদানি যদি হয়, তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয় আমাদের দেশের ইফেক্টটা কেমন হবে? বা আমার মনে হয় না এটা গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে। বসা থাকতে পারে, তারা প্রপোজাল দিতে পারে, ওরা প্রপোজাল দিতে পারে। আমার মনে হয় বিয়ের সত্ত্বে এটা করবে না কখনো। প্রধানমন্ত্রী তো চাচ্ছে না, প্রধানমন্ত্রী তো আমাদের ঋণ দিতে যাচ্ছে, ইজি করতে চাচ্ছে। আপনি ব্রিডিং পারপাসে উনি ইয়া করবে, আমার মনে হয় না এটা ওদের থেকে সবকিছু তো গ্রুপ থাকে, কেউ না কেউ ট্রাই করবে। না, না, কিন্তু এটা- আমাদের জন্য প্রতিবাদ করা হবে এমন ভাবে যাতে এটা প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই জানি অ্যাওয়ারনেসটা তৈরি হয়, তাহলে হয়তো আমরা এটাতে মুক্তি পাবো। না, এই জন্য আমরা এটা গভর্নমেন্ট থেকে কোনো সিদ্ধান্ত হয় না, কিছুই হয় নাই। আমরা মানে আমাদের অবস্থানটা আমরা জানাই যে আমরা এটা এমন হইতেও পারে যে আমরা জানাই আর কি, আরো এটা ফ্লারিশ বেশি করলাম, এটা আরো সবাই জানলাম, আমরাই জানালাম, ওরা জানাতে হয় নাই। জি জি এরকমও তো একটা নেগেটিভ নিউজ হয়ে যেতে পারে, কারণ ওদের পক্ষে আমরা কাজ করতেছি। আমরা করা মানে কি, ও আরো পাবলিককে জানাই দেওয়া, প্রধানমন্ত্রীকে জানাই দেওয়া, ওরা দরকারটা কি আছে? প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া কখনো কিন্তু আপনার মিট আসবে না, একটা কথা বলতেছি, বা আমাদের অধিদপ্তরের মানুষ ছাড়া আপনার মাংস আসবে না। এখন যদি আপনি বলেন, এখনো তো জ্ঞান আপনার শৈলক, আপনি যেগুলো ফ্যাটেনিং করতেছেন, এই যে একটু আগে ভাই বললো যে ওগুলো তো সব ইন্ডিয়ান, তাই না? তাই ইন্ডিয়ান গরু আমাদেরকে এখনো আমরা ইন্ডিয়ার উপরে কিন্তু বেস্ট করেই আছে। আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি নাই। আপনি যদি বলেন যে এখন আমরা স্বয়ংসম্পূর্ণ, এটা আমরা এখনো স্বয়ংসম্পূর্ণ হতে মাংস পারি আসলে নাই। সেটা রেডি আর মাংস যেটা আসবে বলতেছেন, গরু হয়ে আসতেছে যে ওটা আপনার অনেক দাম। আর আপনার মাংস এটা আসলে, এটা প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, উনি অবশ্যই এই সেক্টরকে অনেক ভালোবাসে এবং উনি চায় যে একটা মানে বাড়ি, একটা খামার পর্যাপ্ত আছে আমাদের। তো এই ক্ষেত্রে Scheme আছে ওনার। স্কিম আছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় না গরুর মাংস ইম্পোর্ট হবে। আমরা আমার- দেখেন আমাদের মুরগির মাংস কিন্তু ইম্পোর্টে কোনো ইয়া হয়নি, কথা ঠিক আছে। তারপরে এই আপনার মাটন, আপনার ইম্পোর্টের কোনো ইয়া হয়নি, ফিশ ইম্পোর্টের কোনো ইয়া নেই। প্রভাব পড়ে না। এগুলি আমাদের অ্যাগ্রো বেসড, ম্যাক্সিমাম কিন্তু আমরা সেলফ সাফিসিয়েন্ট। তো গরুতে আমরা একটু হয়তো আমরা গরুর মাংসটা অনেক বেশি খাই দেখি। ইন্ডিয়া যেহেতু পাশের কান্ট্রি আছে, ওইখান থেকে আমাদের অনেকগুলো গরু আসে। তা আমরা এখনো কিন্তু বাজারে যে নিত্য প্রয়োজনীয় গরু লাগে, এগুলো ম্যাক্সিমাম কিন্তু ইন্ডিয়ান। কথা বলছেন, আমাদেরকে অনেক গরু রেয়ারিং বাড়াইতে হবে, আমাদের অনেক অপশন আছে। আমরা এখনো গরু পালাতে, আমি মনে করি যে ফ্যাটেনিং এ আমরা এখনো 30 থেকে 40% আপনার অবদান রাখতে পারতেছি না। 60%-এর উপরে আমরা ইন্ডিয়া থেকে নির্ভরশীল। স্বাভাবিক, ইন্ডিয়ান আরেক দেশ থেকে হলেও আনতে হবে যখন আমরা স্বয়ংসম্পূর্ণ হব না। তা আমরা স্বয়ংসম্পূর্ণ হতে হলে তো আমাদেরকে আরো কাজ করতে হবে, তাই না? এখন এখানে তো একটা কথা, যেমন কি মুরগি আগে না ডিম আগে? এখন মানুষজন আগে চায় যে দাম বাড়ুক, তারপরে আমরা ফার্ম শুরু করব। বাট ব্যাপারটা তো এরকম না, আমাদেরকে সাইমultaneously আগাইতে হবে, খামারও করতে হবে, পাশাপাশি গরু যাতে দুধ এবং মাংসতে আমদানি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে, ওটাও বন্ধ হবে, এটাও দেশের চালু রাখতে হবে। শিল্প আগাইতে হবে। যেমন গুঁড়ো দুধ এখন 80% আমদানি হয়। এখন আমাদের যদি ইন্টারনাল প্রোডাকশন যদি না বাড়ে, তাহলে আমরা আমদানি কমাবো কি করে? আমাদের তো কমানোর মতো কোনো সুযোগ থাকবে না। এখন আমাদের এইটার প্রপোজাল আমি গতবারও দিয়েছিলাম, গরুর দুধ আমদানি, ঠিক আছে, আমদানি করবে, ট্যাক্স বাড়া দিবে গভর্নমেন্টে। এই জিনিসগুলা আমরা গতবারও আমি অনেক ফোরামে বলছি, আপনারা জানেন এই বলছি কতটুকু বাড়াচ্ছে। এই জিনিসগুলা নিয়ে কাজ করতে হবে, কথা বলছেন। এখন এই আমাদের কি করণীয় আছে? এখন তো মনে করেন 80% দুধ আমাদের আমদানি এখনো হচ্ছে, গুঁড়ো দুধ, এবং ভালো মান খারাপ মান মিলে জিলে কিন্তু অনেক হচ্ছে। এদিকে কিন্তু আমাদের দুগ্ধ খামারের সংখ্যাও কিন্তু অনেক বাড়ছে, প্রোডাকশনও বাড়ছে। ডিউ টু আপনি আমরা যেসব কান্ট্রি থেকে মিলটা আনতেছি, সেসব কান্ট্রিতে, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমরা দুধটা আনতেছি, ওইখানে 5,000 কোটি ডলার আপনার ইউরো ভর্তুকি দিচ্ছে ডিউ টু গভর্নমেন্ট ওই ডেয়ারি ফার্ম করার জন্য। তাইলে ওই ভর্তুকির দেশে ওরা সাস্টেন করবে না, আমরা সাস্টেন করবো কিভাবে? আমরা করবো। কারণ ওরা তো কম রেটে আপনাকে, যেহেতু ভর্তুকি পাচ্ছে, কম রেটে আপনাকে দুধ দিতে পারতেছে। এখন আমাদের খামারিদের দুধের ন্যায্য দাম পেতে হলে বা আমাদের কি করণীয় আছে? আমরা ন্যায্য দাম বলতে, যেমন আমাদের যেসব এটা সোর্সিং যেটা আছে পাউডার দুধের, আপনার ট্যাক্স বাড়ানোর ব্যাপারে আমরা গভর্নমেন্টকে বলবো। আমরা এটা আমাদের মূল কাজ, ওটার উপরে ট্যাক্স বাড়লে ওটা যদি প্রফিট
একটু মার্কেটে যদি কস্টটা বেশি থাকে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমরাও তো দুধ সাপ্লাই দিতে পারতেছি, আমরা তো পিওর দুধটা আমি কাস্টমারের বাড়িতে পৌঁছে দিতে পারতেছি, এটা তো আমাদের একটা দুর্বলতা। আপনি বলতেছেন আমরা বিক্রি করতে পারতেছি না, আর আমার ভোক্তা বলতেছে যে আমি দুধ পাচ্ছি না। তাইলে এখন আমরা কি এরকম করতে পারি না, আমাদের যে অ্যাসোসিয়েশন একসাথে হয়ে আমরা একটা মার্কেট জোন সৃষ্টি করতে পারি না? আমরা পিওর মিল্কটা আমরা কাস্টমারকে দিতে চেষ্টা করি, আমরা তো 80 টাকা। এটা ভালো প্রস্তাব। এটা ভালো পয়েন্ট। অ্যাসোসিয়েশন থেকে একটা যদি ইউনাইটেড, যেরকম আমাদের এই যে পাশে আপনি গত উইকে ছিল, আপনারা ভিজিট করলেন, ওরা যেরকম করে নিয়ে যাচ্ছে ওদের ভিতরে, এরকম তো আমাদের অ্যাসোসিয়েশন যে ওনার মতো যে উদ্যোক্তা, যেমন আপনি কিছু না, আপনি এক কাজ করেন না, আপনার মগবাজারে আপনার অফিস, আপনার অফিসের সামনে সকালে আপনার 500 কেজি দুধ বিক্রি হয়ে যাবে আপনি 80 টাকা করে। দেখবেন যে প্রথম 2-1 দিন একটা লোক রাখি আর কি আপনি বিক্রি করলে দেখবেন যে আপনার এরপরে এটা চিনতে চিনতে মানুষ আসে হুমড়ি খাবে। এইভাবে করে বিভিন্ন আউটলেট করেন না। এটা কি ইন্ডিভিজুয়াল খামারি পর্যায়ে করা সম্ভব না? এটা আমরা সবাই অ্যাসোসিয়েশন থেকে করতে হবে। অ্যাসোসিয়েশন থেকে একটা খামারি সে ওইখান থেকে আনা বা বিভিন্ন কিছু করা, এটা সে কিন্তু। আপনি তো অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এখন অ্যাসোসিয়েশনকে নিয়ে আপনার মানে চিন্তা ভাবনা কি, বা আপনি কি চান, মানে কার্যক্রম কি হতে পারে? আসলে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওটা বড় কথা না, আমরা সবাই একসাথে কাজ করব, ওইটা হচ্ছে যে বড় কথা। আমরা এখন যেটা হচ্ছে আমাদের মাত্র অ্যাসোসিয়েশনটা ফর্ম হচ্ছে, আমাদের মেম্বারটা এখন বাড়াতে হবে, মেম্বারদের ভিউজ কি ওটা নিতে হবে। শুধু এখানে আমি ফার্ম করে আমি বড় হয়েছি বা আমি বেশি গরু পালি, এটা সবার থেকে গল্পটা শুনতে ভালো লাগবে, কিন্তু ইমপ্লিমেন্টেশন করে যারা খামার করতেছে তাদের অসুবিধাগুলো আমরা শুনতে হবে, শুনে ওদের খামারে যে আমরা যতটুকু সার্ভিস দেওয়া দরকার আমরা যে লেভেল থেকে পারি ওদেরকে সহযোগিতা করা, এটাই তো আমাদের কাজ, অ্যাসোসিয়েশনের কাজ। অ্যাসোসিয়েশন এরপরে আমরা একটা সমবায় করব, সমবায় করে একটা কমিউনিটি হয়ে আমরা এটাকে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়াবো, এই অ্যাসোসিয়েশনকে কিভাবে আমরা আরো আগায় নিয়ে যেতে পারবো, আমাদের খামারি ভাইরা কিভাবে উপকার হবে, আমাদের কি কি কথাবার্তা আছে এটা আমরা গভর্নমেন্ট লেভেলে বলবো। গভর্নমেন্ট যারা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, উনিও খুবই অনেস্ট মানুষ, আমাদের এই সেক্টরের প্রতি ওনার অনেক দুর্বলতা আছে, আমরা ওনার সাথেও বসবো। কথা হচ্ছে যে আমাদের ভিউটা কি, আমরা আমার বলতে আমি আমার ভিউজ আছে, আমি তো আমার ভিউজ নিয়ে অ্যাসোসিয়েশনে কথা বলবো, মানে সবাইকে সমন্বয় করে আমার রুট লেভেল, আমার ছোট খামারি ভাইদের সমস্যাগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে পয়েন্ট আকারে করে, আমরা এটাকে আমরা মানে ওদের সমস্যাগুলোকে কভার আপ করা, এটা নিয়ে কাজ করা তো আমাদের অবশ্যই অ্যাসোসিয়েশনের মেইন থিমস। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এখানে আরো অনেক খামারি ভাইরা আছে, ওদের কিছু নিজস্ব কিছু তাদের প্রশ্ন আছে আপনার কাছে, আমরা অডিয়েন্সের প্রশ্নে যাই। আপনাদের যদি প্রশ্ন থাকে করতে পারেন, একটু জোরে করেন প্রশ্ন, একজন করে। আমাদের অনলাইনে কি কোশ্চেন আছে সেগুলো একটু নিয়ে। গরুর অনেকগুলো প্রবলেম নিয়ে আমরা আলোচনা করলাম, আপনি আমাদেরকে বলছেন বিভিন্ন প্রবলেম, এগুলো ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে, আমরা এগুলো ফাইন্ড আউট করলাম, এগুলো সলিউশন কিরকম হবে? আমার 4টা গাভী আছে, এগুলো বাচ্চা দিচ্ছে প্রায় 4 মাস 5 মাসের মতো, 5 মাস হতে যাচ্ছে, কিন্তু যে সাইলেন্ট হিট এটা তো এখন আমি বুঝি না, বাট হিটে আসতেছে না, আমার কাছে মনে হচ্ছে হিটে আসতেছে না, এই জন্য আমি এডি ইঞ্জেকশন আরো বেশ কিছু জিনিসপত্র দিচ্ছি। বাট এই সমস্যা থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারবো বা বুঝবো কিভাবে, যদি একটু ডিপলি বলতে এটা আপনি যে সাইলেন্ট হিট, আপনার এখানে কি গরু ছাড়ার কোনো জায়গা আছে? আমার বড়টা শেডের নিচেই, শেডের নিচে, শুধু নিচে কি পাকা আছে? হ্যাঁ, পাকা ফোম দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। তাই আসলে গরু হিট ডিটেকশনটাকে এই যে আপনি বলতেছেন, আমি জানি না আপনি কখন ডেইরি ফার্মে যান, আপনি যান কিনা? তো আমি আমার খামার টাঙ্গাইলে প্রতি সপ্তাহে একবার যাই, একবার গেলে তো আর খামার করতে পারবেন না। এখন সমস্যা হচ্ছে আপনি কি করেন? আমি আমার আর্কিটেক্ট ফার্ম আছে, একটা আর্কিটেক্ট ফার্ম আছে। এখন এই সমস্যাগুলো হচ্ছে এটা আমরা মনে করি যে আমরা আরেকজনকে দিয়ে আমরা খামারটা করতে পারবো। এখন যদি আমি বলি যে আপনি খামারটা করেন, আর্কিটেক্ট ফার্মটা যে খামার চালায় ওকে আর্কিটেক্ট ফার্মটা চালাতে বলেন, সম্ভব না। তাহলে ও কিভাবে ডেইরি ফার্ম করবে বলো? ওরা তো মানে একটা সোজা যে ও দেখাশোনা করতে পারবে, আপনার যে দরদটা ওই দরদটা ও কিন্তু দিতে পারবে না। আপনি 4টা গরুর থেকে আপনি যতই ভালো বলেন, আমি একটা কথা বলছি যে ও যেহেতু এত ক্যাপাসিটি ওলা, ওকে আর্কিটেক্ট ফার্মটা দেন। ওরা তো আমি খামার দিলে, খামার দেখাশোনা করে আমার শ্বশুর,
উনি টোটাল ওইখানেই সব সময় শুরু করলে হিট ডিটেকশন তো আরো ভালো করে করতে হবে। এটা সকালে যখন আপনি গরু ফার্মে যাবে, যে কেউ আপনি যখন ঘুম থেকে গরুগুলা উঠাবে, গরুগুলা তখন আপনার হিট ডিটেকশনের মূল সময় হচ্ছে যে ওইটা, যে আপনি যখন 5:30 আমরা মূলত আমরা 5টাকে বেচ করি আমার ফার্মে, 5টায় গরুগুলাকে উঠাবে, তখন দেখবে যে কোন গরুটা আপনার হিটে আসছে এটা মোটামুটি আইডেন্টিফাই হয়। আপনি 4টা গরুর ভিতরে একটা হয়তো না বুঝে না যেতে পারে, বাকি 3টে কিন্তু বুঝে যাওয়ার কথা। আপনি হয়তো আপনি হিট ডিটেকশন করতে পারছেন বা করতে পারেন নাই। হিট ডিটেকশন আপনার কিন্তু মেইন পয়েন্ট অফ দ্য ফার্ম, হিট ডিটেকশন করাটা আমি প্রথমেই বলছি। কিন্তু হিট ডিটেকশনটা, হিট ডিটেকশনটা না করতে পারলে আপনি ইনসুলেশন কিভাবে বুঝবেন? হিট ডিটেকশন করতে না পারলে 21 দিনে আপনি ওটা আবার হিটে আসছে কিনা ওটা কিভাবে বুঝবেন? আপনি হিট ডিটেকশন করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে গরু একটু ছাড়তে হবে। আমরা তো বুঝি মল ভাঙলে হিট আসে, কিন্তু একটু মলই ভাঙতেছে না। মল হয়তো সকালে বা রাত্রে কোনো এক সময় ভাঙছে না, ও ভালো করে চেক করে। এটা আমার এখন বর্তমানে প্রধান কাজ। সবাই দেখে যে মলটা ভাঙিনি। তাইলে গরুগুলো আপনি একটু ছাড়ার ব্যবস্থা করেন, তাইলে সে একটু শো করবে। যে সময় প্রতিদিন বিকালে বা সকালে বা রাত্রে একটু ছাড়লে সে তার মানে উত্তেজনাটা ফিজিক্যাল বোঝা যাবে, ফিজিক্যাল যে হিট আসছে, যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা দেখে আপনি বোঝা যাবে যে সে হিটে আসছে কিনা না আসছে। হ্যাঁ, অ্যাটিটিউড গুলো তো বুঝি যে ও লাফালাফি করবে, অতিরিক্ত নাড়ানি করবে, অতিরিক্ত করবে না, বাধা থাকলে তো বুঝবেন না, একটু বোঝা যাবে। বাধা থাকলে বুঝবে না। যে নরমাল যে ইয়েগুলো, লক্ষণগুলো, সিম্পটমগুলো, যে গরুটা বসবে উঠবে। আপনার নিচে কি ফ্লোর, কি ফ্লোর? ফ্লোর আর পাকা ফ্লোর উপরে আমি ইয়ে দিয়ে রাখছি, ম্যাট দিয়ে রাখছি, রাবার ম্যাট। তাইলে আপনার অবশ্যই হিটটা বুঝে যাওয়ার কথা। অবশ্য একটু হলে মল ভাঙবে। যে সময়টা হইছে 5 মাস, এটা কি সাফিশিয়েন্ট না আরো সময় লাগবে? না না, আপনি 2 মাসের মধ্যে হিটে আসবে। 2 মাসের মধ্যে হিটে আসতে হবে। 2 থেকে 3 মাসের ভিতরে আপনার ইয়ে হবে। 3 মাস তো আপনি এটা তো আপনার ফাইন্যান্সিয়ালি আপনি অনেক লস। আপনাকে হিসাব করতে হয় যে প্রতি বছর বাচ্চা লাগবে। কিন্তু বলি কিন্তু এটা করতে একজন প্রশ্ন একজন কথা বলছেন। আপনাকে হিট ডিটেকশনটা চিকিৎসা দিয়ে হিট ডিটেকশন হবে না। আপনি যেটা বলছেন আপনি ওষুধ খাওয়ার, আপনি কাঁচা ঘাস কেমন খাও? কাঁচা ঘাস এখন প্রতিদিন 2টা, মানে প্রতি 2টা গরুকে একসাথে আমি দিই 10 কেজি 15 কেজি করে দিই, 2 বেলা 30 কেজি মতো। সাফিসিয়েন্ট আপনার। তাইলে তার তারপর বেশি মানে দুধ যেহেতু কম দেয়, যেগুলো কম দেয় 3 কেজি 4 কেজি 5 কেজি 6 কেজি পর্যন্ত দিই। যেগুলো আমার 12 লিটার দুধ দেয়, মানে ম্যাক্সিমাম আমার দুধ দেয় 12 লিটার 13 লিটার। ওদেরকে 2টা গরু 6-12 কেজি দুধ 2 বার খাওয়াই। 2টা গরু ঠিক আছে, ওগুলো ঠিক আছে। আপনি হিট কিন্তু আসছে, হিট 60 দিনের ভিতরে আসবেই। 4টে গরু একসাথে হিট ছাড়া, আর 4টা গরু হিট ছাড়া থাকতে পারবে না, তাইলে তার ফার্ম করে লাভ নাই। নতুন আমার 13টা উদ্যোক্তাদের কাছে গরু, রেডি করে দিতে হবে। এই 4টা গরুর এই সমস্যা হচ্ছে, মানে 13টা গরু 13টা মোটামুটি আমরা একটা গরু আছে যে হিটে আসছে, ওরে বীজ দেওয়ার পরে 2 বার দিছি, 2 বার ওইটা আলাদা কথা। হ্যাঁ, এই যে বলেন 4টা থেকে একটা কমে আসছে। ইনফ্যাক্ট বলতে হবে এই যে আপনার এটা রিপিট আপনি করতেছে। আমি বলি, আপনি যদি ধরেন যে ফার্স্ট ইস্যুতে আপনার গরু ধরেন 85% কনসেপ্ট করবে, যে আমরা যে বকনাগুলো যে ধরাই, দেখবেন যে 100টা সিমেন্ট দিলে, 100টা গরুকে সিমেন্ট দিলে 85টা হিটে আসবে প্রথম ইস্যুতে। সেকেন্ড ইস্যু যখন হবে তখন দেখা যাবে যে আমাদের এটা নিয়ার অ্যাবাউট 75% আপনার আসবে। মানে আপনার 100টা গরু উঠতে করলে আপনার 25টাকে ডবল করতে হবে। থার্ডে আসি আর কি আরো কমবে, এভাবে কিন্তু গ্র্যাজুয়ালি কমবে। আপনার গরুগুলো কি একটু বয়স্ক, মানে 4-5 ইস্যু হয়েছে, 4-5 ইস্যু হলে আপনার দেখা যাবে যে একটু রিপিট বেশি করবে। কথা বলছেন? একসময় কনসেপ্ট করবো, মানে ধরেন আপনি যদি দুধ কমে জায়গা ধরেন 6-7 কেজিতে চলে আসে, তখন কনসেপ্ট করলে আপনার লাভ। আপনি আপনার প্রফিটটাও বুঝতে হবে। আপনার গরুটা কি 10-12 কেজি দুধ থাকা অবস্থা কনসেপ্ট করতেছে, না 5 কেজি অবস্থা কনসেপ্ট করতেছে। না আপনি খাওয়ালেন, আপনি এটা যে এই যে 5 কেজি অবস্থা খাওয়াইতে খাওয়াইতে এটা যদি 6 মাস রাখেন, এটা তো আপনাকে লসে টানিয়ে নিয়ে আসবে। সে তারপর প্রেগনেন্ট হবে, তারপর আবার 10 মাস পরে তার বাচ্চা হবে, তাহলে আপনি তাকে কিন্তু 16 মাস পালতে হবে না, 16 মাস পালতে হবে। এইটা তো আপনার জন্য একটা বোঝা হয়ে যাবে, বিরাট লোকসান। আপনার গরুটা যদি 10-12 কেজি দুধ থাকার মধ্যে যদি আপনার প্রেগনেন্ট হয়ে যায়, তাহলে আপনার ফিজিবিলিটি আছে। আর কিছু গরু আছে যে ডিস্টার্ব করবে, হয়তো আপনার হচ্ছে না,
এটা আপনি বুল দিয়ে আপনি করাতে পারেন, শার্ট দিয়ে, ঠিক আছে, শার্ট দিয়ে করলে না হলো সেইলাম। আর আপনি 13টা গরুতে বছরে 1-2টা গরু হয়তো সবসময় রিজেক্ট হয়ে যাবে, এটা মনে রাখবেন, এটা আউট করে দিবেন, খারাপ গরুগুলো রাখবেন না। আমি এটা চিন্তা করছি, বাট যেমনটা আপনি বলতেছেন যে আমাকে শিখতে 2-3 বছর সময় লাগবে, না। শুরু করছি 6 মাস, তো আমি জাস্ট এখনো শিখতেছি, তো এই সমস্যাগুলো আমি শুরুতে এই সমস্যাটা ফেস করছি। হ্যাঁ ঠিক আছে, আপনি প্রথম যে সমস্যা ফেস করছি সেটা হলো প্রথমেই এফএমডিতে আমার গরু বাছুরগুলো মারা গেছে, 5টা বাছুর। এটা আনার পরে এই প্রবলেমটা ফেস করছিলাম। তারপরে 2টা গরু আনছি, ওগুলো মোটামুটি এফএমডিটার জন্য আমি প্রথমেই বলছিলাম এটাই বলতে যে প্রথমে ধাক্কাগুলো আমি খাচ্ছি, এখনো খাইতেছি আর কি। না, এটা সব সময় এগুলো থেকে আমি কিন্তু আপনারা কথা শুনতে আসছেন, মানে আমি কিন্তু আজকে আপনাদের থেকে শিখতে আসছি, কথা বুঝছেন? এই যে সমস্যাটা আমি জানলাম, এটা কিন্তু আমার জন্য কাজে লাগে। এভরি টাইম আমাদের শিখার সবকিছু আছে। আপনি আর্কিটেকচার ফার্মে আছেন, দেখবেন যে প্রতিদিন আপনার শুধু ডিজাইন চেঞ্জ হচ্ছে, মানুষ এখান থেকে কাট মারে, ওখান থেকে কাট মারে, দেখা যাচ্ছে অনেক সুন্দর করছে, 6 মাস পর বল যে ডিজাইন চেঞ্জ করো, আবার করো, ঠিক না? এরকম ডেইরি ফার্মের ক্ষেত্রেও আপনার প্রত্যেক সময় আপনাকে চেঞ্জ করতে হবে। ইনসেমিনেশনে আমরা যদি হিটে আসে সাধারণত, তাহলে আমরা যেটুকু জায়গায় 3 দিনের পর্যন্ত হিট থাকে, তাহলে আমরা কত সময় অন্তরে গিয়ে ইনসেমিনেশন করতে হবে, এটা আর কি জানার জন্য। আপনার 3 দিন হিট থাকে কিছু কিছু গরু, আপনার সবগুলো গরু 3 দিন হিট থাকে না। আপনার একটা গরু যদি আপনি ধরতে পারেন যে আপনার ফার্স্ট কখন সে হিটে আসছে, আপনি ধরলেন, এরপরে আপনি 6 ঘন্টা পরে আপনি ইনস্টলেশন করবেন, দিস ইজ দ্য পারফেক্ট টাইম। এরপরে 6 ঘন্টা ইনস্টলেশন করে ওই গরুটাকে বসতে দিবেন না। প্রথম কথা হচ্ছে 2 ঘন্টা তাকে এমন ভাবে রাখবেন যে সে যেন দাঁড়ায় থাকে, এই জিনিসগুলো একটু দেখবেন। আরেকটা জিনিস আমার রাখার পরে কি, যে গরুর ইনসেমিনেশন করা হয় ওরা খাইতে দেবে না, পরে 24 ঘন্টা খাওয়া বন্ধ, এটা নিয়ে অনেক দ্রুত হয়েছে সেটা খাইতে দিবে না। এখন ধরুন পানি দিবে শুধু, কিন্তু ওরে কোনো ধরনের দানাদার দিবে না, ঘাস দিবে না, শুধু আপনার রাতের বেলা বিছালি দিবে। সে দুপুর বেলা দেওয়া হয়েছে, ওরা রাতের বেলা শুধু বিছালি দিবে। কেন? ওর যুক্তি হচ্ছে এটা নাকি যদি খাওয়া দেয় তাহলে বিষ ফেলায় দিবে। এখন এই বিষয়টা আমি এরকম ধরেন আপনার তাইলে তো আপনার কোনো গরু বিষ ফেলায় না, সায়েন্টিফিক কোনো যুক্তি আমি ওইটাই জানতে চাইছি। না, আমি ওটাই বলতেছি, কোনো গরু কি বিষ ফেলায় না, এরকম হচ্ছে? রাখেই তো না, যদি মানে সবগুলো কনসেপ্ট করছে, না না না, এরকম হয় না। তাইলে ওরে জিজ্ঞেস করেন যে ওগুলা দিলে এটা হয়, কিন্তু এটা আমাদের এবার ভাইয়া যেটা হইছে, আমার একটা গরু আমার খুব ডিস্টার্ব করছে। না, আমি জানতে চাচ্ছি যে ওই জন্য যদি ওনার গরু যদি 100% আপনার মানে এরকম হয় যে মানে প্রেগন্যান্ট হয়ে গেছে, তাহলে আমরা এরকম খাওয়াবো না। গতবার না, না, এটা গরুটা যখন প্রবলেম করলো, আপনারা এইবারও এসে আমি হিটে পাইছি। আমার কাছে আমি বললাম কি ব্যাপার কি, বা আপনার কারণে এখানে আমি গতবার খাওয়া দিছি, গতবার খাওয়াইছি, আপনি খাওয়াইলেন কেন? এখন সে এরকম বাঁধে রাখছে যে হিট যদি না হয়, তখন তাকে জিজ্ঞেস করবা, তুমি তো বাঁধে রাখছো, তুমি তো খাওয়া দাও না, কেন এটা হিট ইয়া হলো না, কনসেপ্ট করলো না? এটা হয় কি, এটা হয় কি, অনেক খামারি রাখাল যারা আছে, এরা হয়তো দীর্ঘদিন ধরে, অনেক বয়স্ক রাখালের ক্ষেত্রে এইসব গুলো হয়, তারা হয়তো দেখা যেতেছে কেউ এরকম একটা করছে, ওই জিনিসটা আপনাকে বলতেছে, তো ওরকম আসলে কোনো লজিক আপনার নাই, সায়েন্সে ওই ধরনের কোনো আপনার বলে না, এবং আমরাও এটা পালন করি না। যদি আপনার রাখালের কথা মতো যদি আপনি ভালো রেজাল্ট পান, আপনি আমাদের না না মানেন, মানার পরে যদি ভালো রেজাল্ট পান, আমাদেরকে আপনি সাজেস্ট করতে পারেন। তখন ওইখানে একটা দরবার খুলবেন, গরু বাবা আমরা সবাই ওখানে যাবো। না, গ্রামে তো করবে। এবং এবার আবার নতুন একটা গল্প বলছে, আপনি যদি খাওয়া না দেন, ওই দিন যে মিল্কটা কমবে, এরপরে আর মিল্কটা তো বাড়াতে পারবেন না। এবং এবার সে আবার গরুটা যদি প্রবলেম করতেছে, মানে ও নিচ্ছে না এই পর্যন্ত 4 বার, তো বললো স্যার তাহলে এক কাম করে সপ্তাহে 2 দিন করে তেঁতুল পানি খাও। আমি বললাম এইটার তো কোনো ব্যাখ্যা আমি জানি না। তেঁতুল পানি খাওয়ালে আপনার দুধ পাতলা হয়ে যাবে এবং তার নার্ভ গুলা ইয়া হয়ে যাবে, কথা বলছেন, এগুলো ভালো না তেঁতুল পানিটা খাওয়ার জন্য। এগুলো তেঁতুল পানি খাওয়ায় যারা আপনার দেখা যাবে যে গরু বিক্রি করে বেশি দুধের জন্য, আগের দিন তেঁতুল পানি খাওয়াতে পরের দিন দুধ একটু বেশি পাওয়া যায়, মানে দুধের ঘনত্ব কমে যায়, দুধের পরিমাণটা বেড়ে যায়। তো ওইটার সাথে তার মানে না না না, প্রেগন্যান্সির কোনো ইয়া নেই। আপনার ইক্যাপ টিক্যাপ, এই ভিটামিন ই, সেলিনিয়াম, এগুলি হচ্ছে কিছু কাজের আসে আর কি, হিটের জন্য আর কি, ই টাইপের।
না ও স্যার ভাইয়া হিটে আসতেছে ও ঠিক টাইম একদম 21 দিন 21 ডেজ আফটার সেই হিটে আসতেছে প্রশ্ন আছে একটু কনসেপ্ট করতেছে প্রশ্ন আছে কারো না ওই যে Online question ভিতরে ওভারিতে কোনো প্রবলেম আছে কিনা ডাক্তারের যদি বলে এটা হলো সেকেন্ড ইস্যু আমার ঘরের বাচ্চা প্রথমটা একটা অসুবিধা নাই তার কোনো ফুল ঠিকভাবে করছে কিনা ওটা দেখতে হবে ফুল আচ্ছা, করছে বাবু ভাই, তারপরে ইয়া। আপনি চেক করার সময় কোনো ভিতরে পোঁজ আছে কিনা বা ইয়া আছে কিনা ওটা দেখবে দেখলে ওটা আমাদের- মানে ক্লিন করে তারপর আমাদের কক্সবাজারের বাবু ভাই প্রশ্ন করছেন টুটুল ভাই গাভীর সিস্ট সম্বন্ধে কিছু বলেন। সিস্ট গাভীর সিস্ট কক্সবাজারের বাবু ভাই। গুড বাবু ভাই আপনার কয়টা গরুতে সিস্ট আছে? সিস্ট থাকতেই পারে আমাদের হিউম্যান বডিতে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিস্ট আছে। সিস্টওয়ালা গরুতে আসলে আমাদের ওগুলো আমরা ফার্মের মধ্যে না রাখাটাই ভালো, কারণ ওগুলো প্রফিটেবিলিটি নেই। ওগুলো দেখা যাবে যে সিস্টটাকে আমি কিউর করতে আমার একটা যে সময় লাগে ওই সময়ের পরে আমি আবার ওটা প্রেগন্যান্ট করব। এই জন্য সিস্টটা আমার মনে হয় খামারের জন্য ভালো গরু না। সিস্টটা যদি ধরা পড়ে ওই গরুটাকে আউট করে দেওয়া ভালো। সিস্টে কি জিনিস সিস্ট মানে টিউমার। টুটুল ভাই, আমাকে এই ফরেস্ট ফিজার মানে কত মাস বয়স থেকে এটা মানে ফিরে আসার ভালো কথা। ভালো আছেন? সিস্টে কি এটা আমি বুঝতে পারিনি। টিউমার। সিস্ট হচ্ছে টিউমার। ইউটেরাসের টিউমারটা কোথায় থাকবে? আপনি যেটা বলতেছেন যে হলস্টেইন ফ্রিজিয়ান আপনার এখন আমরা যেটা ক্যালকুলেশন করি 240 কেজি বডি ওয়েট আসার আগে ইনসিউলেশন করবেন না। 240 কেজি, দ্যাট মিন্স 18 মাস হতে হবে মিনিমাম। আমরা 14-15 মাসে করছি, কিন্তু দেখা যায় যে অনেক সময় করছিলাম, এখন আমরা 18 মাসের নিচে করি না। আর 240 কেজি বডি ওয়েট, তাহলে ফার্স্ট ইস্যুতে আপনি যদি ব্রিডিং থাকে বা ইতিহাস ভালো থাকে 20 কেজি দুধ পাবেন। আসলে 11টা বকনা কিনছিলাম শরীফ এগ্রো থেকে, এখন কোনো হিট আসতেছে না একটা। কয় মাস হচ্ছে? 15 মাস থেকে হিটে আসবে। 15 মাস থেকে 14-15 মাস থেকে হিটে আসবে, কিন্তু আপনি তখন কিন্তু ইনসুলেশন করবেন না। তাহলে ঘন ঘন যদি হিটে আসে কোন বয়স থেকে আসলে সব মিস করবে মিস করবেন, 21 দিন পর পর আসবে। 21 দিন পর যে কোনো সব মিস করবে, সব মিস করবে। মানে ভাই আপনি যেটা বলতেছেন যে ফার্স্ট অফ আপনাকে ইনসুলেশন না করে মানে সার দিয়ে প্রজনন করা যায়। আসলে আসলে ট্রাফিক প্রবলেম পড়ে গেছিলাম। ওইটাই সামান্য ভালো আছে। আপনাদের মোটরকোর্স পারে হচ্ছে আমাদের অর্গানাইজড সেক্রেটারি আছে। আমার একটা প্রশ্ন, একটা গরু যদি 24 কেজি দুধ দেয় কত কেজি পানি খাবে? আপনার নিয়ার অ্যাবাউট আপনার ওইটা 80 কেজি মিনিমাম খাবে। রাইট, এটা যদি ডেলি সিস্টেম বাংলাদেশে আমি অনেক ফার্ম ভিজিট করছি, অনেক গরু আছে, আমি কারো গরু সরাসরি পারি না, আমি বাইরে থেকে উনি দিয়ে দিছি মাঝে মধ্যে দুধ খাই। আমি একটা ফার্মে গেছি বাংলাদেশের সর্ববৃহৎ, মানে 40-42 কেজি দুধ আছে এটা শহরের ভিতরে। আমি ওখানে যাই দেখলাম, প্রায় খাওয়া দিনে ছিলাম এখানে ওই যে বসিলার সাথে খালি রফিকুল ইসলাম যে উত্তর বাদুচর মোহাম্মদপুরে পরে আর কি। তারপরে ওখানে যাই আমি জিজ্ঞাসা করলাম আর কি দেখলাম, সে অবশ্য বাইরে ছিল, বাইরে থেকে সে জানে সে কিছু। এটা কি সর্ববৃহৎ বাংলাদেশে? মোটামুটি এর থেকে বাইরে সর্ববৃহৎ আমার কাছে বসে আছে। না না আমার দেখা আচ্ছা, আমি বেশি মিল্কিং আছে। বুঝতে পারি 60 কেজি থাকতে পারে আমার দেখা। না না 60 কেজি নেই আমাদের। আমরা না না আমাদের অত নাই, আমাদের 35 লিটারের উপরে নেই। 35-36 কেজি নেই। আপনার ফার্মটা কোথায়? চিটাগাং। কোথায়? চিটাগাং। চিটাগাং কোথায়? বীরেশ্বরে। মিনিস্টার কোথায়? বীরেশ্বরে। আচ্ছা, পার্সোনাল কথা আমরা পরে পরে লাইভ প্রোগ্রাম হচ্ছে তো আপনি আমার বাড়ির কাছে লাইভ প্রোগ্রামে এই বুঝছি আপনার বাড়ি ওইখানে যে। আমাদের পেনি আমি জানি তো আপনার বাড়ি ওইদিকে যে। আপনি কথা এতক্ষণ বলতেছেন, আমার ধরতে 1 সেকেন্ডও দেরি হয়নি। আমি নিজামপুর বাজার পাশে একটা গেছি এই ফার্ম দেখতে। আচ্ছা, আমরা ব্যক্তিগত প্রশ্নগুলো পরে করব। খামারিদের প্রশ্ন, আপনার যদি কারো খামার নিয়ে কোনো প্রশ্ন থাকে এটা করেন। আপনি বলতেছেন যে ওই যে আপনার বকনাগুলোকে প্রজনন করানোর ক্ষেত্রে ফার্স্ট টাইমে ইনসেমিনেশন না করে সার দিয়ে করালেই ভালো। না 7 দিন না, 18 মাস। 18 মাস। 18 মাস পূর্ণ 18 মাস না, এর মধ্যে 16 মাসও করাতে পারবেন যদি বডি ওয়েট তার 240 কেজি হয়। একটা কথা বলি, আমাদের দেশে মেয়েদেরকে কত বছরের আগে আপনি বিয়ে করতে মানা করে? কেন? সে তো ম্যাচিউর হয় 12 মাস থেকে, 12 বছর থেকে। কেন 18 বছর বলেন?
তার শরীরের গঠনটা ঠিক না হলে সে যে একটা বাচ্চার মা হবে সে তো ওই জিনিসটা Very important. করতে পারবে Very অ্যাজ লাইক আপনি গরুকে আপনি ওটা চিনি এই আসসালামু আলাইকুম শেষ করেন আসেন 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 আলিম ভাই প্লিজ আমরা তো আপনার জন্য না, না, আসেন, আপনার জন্য wait করছি। আসেন আসেন বলছি কথা বলছেন তাই আমাদেরকে চিন্তা করতে হবে ম্যাচুরিটির একটা ব্যাপার আছে আমরা বললে আমি ধরবো ক্যামেরাটা। হ্যাঁ, কোশ্চেনটা হলো যে আসলে 90 দশকে যারা আপনার কাছ থেকে 60 টাকা লিটার দুধ খাইতো ওরা জানতো যে আপনি একদিন এই দেশে জয় করবেন এই সেক্টরে, এই জন্য 60 টাকা করে খাইতো। তো ওইটা নাই এখন, তো ওদেরকে সাধুবাদ সেই জন্য। আমার কোশ্চেনটা হলো যে আপনি কালিং করেন, আমার চিন্তা যে কালিংটা আসলে কখন কেন করেন? যেমন আপনার প্রতি মাসে যদি আমি দেখি যে আমার 5টা গরু মিনিমাম কালি হয় প্রতি মাসে, এটা যেমন আপনার রিপিট ইয়া হচ্ছে তার বারবার হিটে আসতেছে, রিপিট সে হিট শো করতেছে, তাকে ধরেন 6 বা 7 বার আমি দিচ্ছি, কিন্তু তার এখন আমি 6 বা 7 বার দেওয়ার পরেও তার হিট মানে ইয়া হচ্ছে না। আমি 6 বা 7 বার কখন ওয়েট করি? যখন দেখি যে গরুটা 15 কেজি দুধ তখন আছে, 18 কেজি দুধ আছে, কথা বলছেন, তখন আমি 6 বা 7 বার করি, না হলে আমি 3 বা 4 বারের বেশি করি না। যখন দেখতেছি যে তাকে মানে প্রেগনেন্ট করাতে আমার অনেক কষ্ট হচ্ছে, অনেক সময় ব্যয় হচ্ছে, এটা আমার খামারের লস, তার দুধটাও কমে আসছে, 7-8 কেজিতে চলে আসছে, 6-7 কেজিতে চলে আসছে, তখন আমি এই গরুটাকে কাল করি। এটা হচ্ছে যে মেইন কালিং এর জন্য, আর কিছু না। আর হয়তো দেখা যায় যে হয়তো 2-1টা গরু হয়তো অসুস্থ হয়, তো অসুস্থ গরুগুলোকে আমরা তেমন একটা অসুস্থ হয় না, হয়তো ইন কেস হলে ওটাকে জব করে লোকজনকে খাওয়াই দিই। মিল্কিং এর ক্ষেত্রে মিল্কিং মেশিন ইউজ করাটা মানে আসলে কতটুকু মানে এটা মানে স্বাস্থ্যসম্মত গরুর জন্য, গাভীর জন্য, বাটের জন্য? অবশ্যই মিল্কিং মেশিন ভালো। কথা হচ্ছে যে ওয়ার্ল্ডে যত দেশে যত বড় আপনার দেশি গরুকে মিল্কিং মেশিন তো দরকার নাই। না, আমরা মিল্কিং মেশিন কথাটা কেন আসছে? আমার গরু যদি 20 কেজি দুধের উপরে দেয়, আমি ওই গরুটাকে মিল্কিং মেশিন করি। 15 কেজি দুধের একটা হিউম্যানের পক্ষে আপনার এই 15 কেজি দুধ টানাটা আসলে এখন কোয়াইট ইম্পসিবল। কারণ এখন ধরেন আমরা যখন প্রথম ডেয়ারি ফার্ম করি তখন লোকদেরকে কি করতাম, খাওয়াই দাওয়ায় তাদেরকে 200 টাকা দিলে ওরা অনেক খুশি। আর এখন 10-12 হাজার টাকা দিলেও আপনার লেবার পাওয়া যায় না। তাইলে এখন দেখা যাচ্ছে আপনি যত অটোমেশনে না আসতে পারেন অত আপনার ফার্ম কিন্তু সাস্টেন করবে না। মিল্কিং মেশিনের প্রথম শর্ত হচ্ছে যে আপনার এই ওইটার ভ্যাকুমের যে ইয়াটা ফোর্স প্রেসারটা আপনার অ্যাকুরেট আছে কিনা। এখন ধরেন আমি যে মেশিন ব্যবহার করি এসএসসি স্যাক, এটা 50 আপনার প্রেসার না থাকলে দেখা যায় যে আপনার সাকটা ভালো হয় না, আমরা 50-তে রাখি। এখন আপনি যে কোম্পানির মেশিন নেন ওদেরকে জিজ্ঞেস করে আপনি অ্যাডজাস্ট করতে হবে যে অতিরিক্ত পাওয়ার হলেও আপনার সমস্যা, মানে হলে ওইটা কত পাওয়ার পর্যন্ত মানে প্রেসারটা থাকবে, ওই প্রেসারে রেখে আপনি অবশ্যই মিল্কিং করবেন, যেহেতু আমরা নতুন। আর যখন ইউজ টু হয়ে যাবো সবাই, তখন অটোমেটিক সবাই বুঝে যাবে। অবশ্যই মিল্কিং মেশিন ইউজ করতে হবে। কবির স্যার, আপনি বললেন যে নতুন যে শুরু করবে সে 8-10 লিটারের গরু দিয়ে শুরু করতে, তো এই 8-10 লিটারের গরুটা যখন হিটে আসবে তখন আমি ওকে যে সিমেন্টটা দিব অবশ্যই এটা এমন বুলেট সিমেন্ট দিব যার রেকর্ড ভালো। ওকে এই সিমেন্ট দেওয়ার পর ওর যদি বকনা বাচ্চা হয়, তো সেক্ষেত্রে ওই বকনা বাচ্চাটা যখন হিটে আসবে তখন কি আমি ওর যে এই বুলেট সিমেন্ট ওর মাকে দেওয়া হয়েছিল এটা কি ওকে আবার ওইটাই দিব নাকি? না ওইটা দিবেন না, ওইটা দিবেন। এটা দিলে তো মানে ইনব্রিডিং হয়ে যাবে। ইনব্রিডিং তো সেই ক্ষেত্রে যখন আমি কয়েকবার সিমেন্ট দেওয়ার পর গরুটা যখন জাত উন্নয়নের জন্য যে আমি কয়েকটা পর্যায়ে আমাকে অতিক্রম করতে হবে, তো যখন এভাবে করতে করতে আমার খামার থেকেই আমার একটা 30-35 লিটারের গরু আসবে, তো যখন এটা আসবে তখন আমি কোন বুলটার অবদান এটাতে বেশি থাকবে, মানে কোন বুলটার কারণে আমি এটা পাইলাম, এটা কিভাবে ডিটেক্ট করব? কারণ আমাকে তো এই জাত উন্নয়ন করার জন্য কয়েকটা বুলেট সিমেন্ট ব্যবহার করতে হচ্ছে। এটা করতে গেলে সুন্দর একটা প্রশ্ন করছেন। এটা হচ্ছে যে আমরা বলি যে পিডিগ্রি, একটা বুলেট মানে রেকর্ড। আমাদের ওয়ার্ল্ডে যদি আপনি দেখেন যে একটা বুল যখন ম্যাচিউরড হয় তার থেকে কিন্তু সিমেন্ট নেওয়া শুরু করে, সিমেন্টটা তারা ফ্রিজ আপ করে।
কিছু তাদের R&D সেকশনে ওই বুলগুলোকে ওই বুলের ইনসিনেশনগুলো সিমেন্টগুলো দেওয়া হয়, ওটার বাচ্চা আসলে ওটার রেজাল্ট দেখে, রেজাল্টটা শেষ হওয়া পর্যন্ত তারা অবজার্ভ করে যে ওই বুলের ক্রাইটেরিয়াটা কি, অ্যাটিটিউড কি, সবকিছু ঠিক থাকার পরে ৪র্থ-৫ম বছর পরের থেকে ওই বুলটা সিমেন্টগুলো কিন্তু দেয়। এটা হচ্ছে বাইরে করে, আর আমাদের দেশে যেটা করে ওটা বাইরের থেকে আনে। যেহেতু আপনি দেখেন এখানে যদি আমি একটা জিনিস দেখাই যে আমার একটা লোকাল একটা গরু, তার পার্সেন্টেজ কি 0, আর ফ্রিজিয়ান এটা আমি 100% দিলাম, তাইলে তার বাচ্চাটা কি হলো 50%। ঠিক আছে, আপনি ধরেন এটা আপনি যেটা বললেন যে এটা আপনি দিলেন যে সিমেন্ট 0096 নম্বর বুলের সিমেন্ট দিচ্ছেন, ঠিক আছে। এখন এটা যখন ফিমেল হলো, এটা কি হলো ফিমেল, এটা কত 50%। আপনার এখানে আমি সরি এখানে আমি এখানে আমি আবার চলে যেতে পারবো 100%, ঠিক আছে। এটা হচ্ছে মেল। এখানে আপনি 0096 দিচ্ছেন, এখানে আপনি এই মেলটাকে আপনি দেখবেন যে ধরেন 0098 বা এই টাইপের আরেকটা বুলকে দিবেন, কিন্তু 100% দিতে পারবেন। তাহলে এই দুইটা থেকে আমার কি হলো, এটা 75% আসলো। এরপরে আপনি কি করবেন, এই 75% ফিমেলকে যদি আপনি 87.5 এর বুল দিতে হবে, তখন আর 100% যেতে পারবেন না, বা 75% দিয়ে এটাকে 75% ধরতে পারবেন, 75% ধরতে পারবেন। তাহলে আমার ইনস্ট্যান্ট 75% আপনার গরু থাকবে। এখানে একটু কথা আছে, আমি 100% ফ্রিজিয়ান যে দিব, এটার বাবার রেকর্ডে আপনি দেখবেন যে মিনিমাম 50 লিটার যেন থাকে, আর এটা দ্যাট মিনস এটা 50 লিটার, ঠিক আছে। মিল্ক হিস্ট্রি বুলের ফাদার হিস্ট্রি এটাতে চলে আসবেন আবার 70 লিটারে। এটা একটু বেশি, কারণ এটার বাচ্চা একটু বড় বাচ্চা দিতে পারবে। এই লোকাল গরুটা কিন্তু আপনার বড় বাচ্চা দিতে পারবে না, তাহলে তাকে আপনার আরো, তাহলে এর জেনারেশনটা আপনার 50 থেকে পাবো 25 লিটার, আর 70 থেকে পাবো 35 লিটার। তাহলে এর পরের জেনারেশনটা আপনার জন্য অনেক বেটার হবে। আপনার ফাদারটা চয়েস করতে হবে। আমি মানে যেটা বললাম যে এই যে কয়েকটা ফুলের সিমেন্ট দিলাম, ও এটা যখন দিবেন তখন আপনি নিজেই দেখতে পারবেন যে আপনার 0096 এ আপনার রেজাল্ট কি পেলেন, 0098 এ কি রেজাল্ট পেলেন, ওই হিসাবে এর পরেরগুলোকে আপনি 2 বছর পরের থেকে ওইভাবে আপনার সিমেন্ট দিতে হবে। বা লোকাল যারা দিচ্ছে তাদের থেকে হিস্ট্রি দেখলেন যে এই 2 বছর আগে কেউ দিচ্ছে যে কোন সিমেন্টটায় ভালো রেজাল্ট আসছে, ওই হিসাব করে আপনাকে সিমেন্টটা দিতে হবে। যেহেতু আপনার দীর্ঘদিন রেকর্ডেড না, রেকর্ডেড এখন আমি প্রথমে বলছি যে আপনারা যারাই ডেয়ারি ফার্ম করেন রেকর্ড রাখেন, রেকর্ডের কোনো বিকল্প নাই, রেকর্ড রাখতেই হবে। আমি আপনার থেকে জানতে পারবো যে আপনি আমাকে বলবেন যে ভাইয়া এই সিমেন্টটা তো ভালো রেজাল্ট, আমি বলতে পারবো আপনাকে এই সিমেন্টের ভালো রেজাল্ট। আপনি বাংলাদেশে যেগুলি আছে আমি যেগুলি দিয়ে ওগুলোর ভিতরে ভালো রেজাল্ট কি আপনাদেরকে আমি জানা দিতে পারবো, যেহেতু আমি যতগুলো আমি নিয়েছি ওটার ভিতরে ভালো যেগুলো ওগুলো আপনাদেরকে জানাবো। আমার একটা ছোট কোশ্চেন, আমি হচ্ছে ডেইরি রিলেটেড না, এটা হলো যে আপনি একজন সফল ব্যবসায়ী, উদ্যোক্তা ব্যবসায়ী। আমার কথা যে আমরা যারা ছোট আছি, ইনভেস্ট করার চেষ্টা করতেছি বা কিছু করার চেষ্টা করতেছি, আমরা একটা লাইন ধরে ইনভেস্ট করবো যদি আমরা ব্রাঞ্চ বাড়াই। মানে আমি এখন গরু পালছি, যদি মুরগিতে যাই কিংবা হাঁসে যাই কিংবা আমি ওই যে অটোমোবাইলে যাই, আমার কখন একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে শিফটটা মানে ওইটা শুরু করা দরকার। একটা আছে আরেকটা কখন শুরু করা দরকার, ব্রেক ইভেন আর ব্রেক ইভেনে পৌঁছানোর পর কিংবা আরো কোনো ক্রাইটেরিয়া আছে, আপনি কোনটা পছন্দ করেন এবার? মানে এটা কেন করলো? কারণ আপনি তো ডেইরি ছিল, পরে আপনি যখন ডেইরিতে আপনি একটা পর্যায়ে যাবেন, আপনি যখন রুবেল আমাদের খুব ইন্টেলিজেন্ট, তখন আপনি আরেকটা সেক্টর ধরবেন। আপনি না হলে তো আপনি ইনভেস্টমেন্ট কোথা থেকে করবেন? আপনি তো ওইখান থেকে প্রফিট করে আপনাকে আরেক জায়গায় ইনভেস্ট করতে হবে, এবং আপনাকে ওইটাই চিন্তা করতে হবে যে আপনি যে জায়গায় ইনভেস্ট করছেন ওই জায়গায় আরো বেশি ইনভেস্ট করলে আপনি লাভবান হবে, না নতুন সেক্টরে গেলে আপনি লাভবান হবেন। এটা আপনাকে ডিসিশন নিতে হবে, কারণ নতুন সেক্টর অলওয়েজ আপনি নতুন, আর যে সেক্টরটাকে আপনি আগের থেকে দেখিয়ে আসছেন, এটা ডেইরি হোক, পোল্ট্রি হোক বা যে কোনো, এটাতে আপনি ইনভেস্ট করলে আপনার বেশি আসবে, এটা আপনি অ্যাসেস করতে হবে। কারণ ডিউ টু ব্যবসা
যারা করবে তারাই বুঝতে পারবে যে কোন ব্যবসাটা আমি করলে ভালো করতে পারবো। কি বলেন ভাই? ঠিক না? এটা নিজেই অ্যাসেস করতে হবে। এখন ধরেন অনেকে বলবে যে আপনি এটা করেন ওইটা করেন, ওই দিকে চিন্তা করলে আপনি পারবেন না, আপনাকে নিজেকেই অ্যাসেস করতে হবে। আর যে কোনো ব্যবসা করতে হলে আপনার অভিজ্ঞতার কোনো বিকল্প নাই, এই অভিজ্ঞতাটা অর্জন করে আপনাকে ব্যবসা করতে হবে। আপনি আপনার নিজের প্রতিষ্ঠানে ফ্যাটেনিং এবং ডেইরিতে দানাদার খাদ্য কি কি দিয়ে থাকেন? দানাদার খাদ্য কি কি দিয়ে থাকেন? ও আচ্ছা, এইখানে তো আসলে দানাদার খাদ্যের ভিতরে আমরা যেটা দিয়ে হচ্ছে যে ভুট্টাটা আমরা ইউজ করি বেশি, সয়াবিন। ভুট্টাটা আপনারা সিদ্ধ করে? সিদ্ধ আগে দিতাম, এখন সিদ্ধ দিন, এখন পাউডার করে দিই। ভুট্টাটা কিন্তু আবার ভাঙায় আর কি যদি গোটা গোটা দেন আপনার আনডাইজেস্টিভটা বেশি থাকে, ডাইজেস্ট হয় না, পাউডার করে ফেলতে হবে। কিন্তু এটা তো মানে বের হয়ে আসে বেশি পাউডার। ওই যে না, পাউডার বের হয়ে আসবে না, পাউডারটা ডাইজেস্ট তখন তো ইয়াটা এই টাংটা আপনার ইয়েলো হয়ে যায়, নরম হয়ে যায়। নরম হয়ে গেলে আপনি বেশি দিচ্ছেন, এটা হচ্ছে ইমব্যালেন্স হচ্ছে। আপনাকে আমার তো আসলে সফটওয়্যারে করা তো এগুলি, এটা হচ্ছে যে এনার্জি প্রোটিন ক্যালকুলেশন করে আমরা ফিডটা ফর্মুলেশন করি। সেখানে আপনি ধরেন আপনার ডিডিজিএস আছে, তারপরে আপনার ভুট্টা, সয়াবিন, আর আমাদের লোকাল কিছু হাস্ক আছে, পাতাভুসি আছে, এগুলো দিয়ে করি আর কি। তারপর আমি আবার ভিটামিন মিনারেলটা আবার আমি সিঙ্গাপুরের থেকে নিয়ে আসি। ওইটা পুরা গম ভুসি, মুসুরি ভুসি, মুগ দিয়ে ওগুলো দিই, ওগুলো দিয়ে তো আপনি তো দানা মেশিনে দানাদার করে নেন। দানাদার করে নেই ওই যে ইয়াতে ম্যাশ ফিডে নিজের ফার্মে দানাদার করতে হয়, তখনই যখন মার্কেট করতে হয়। আর আমার ফিডের যে কস্টিং আবার ভাবতে এগুলাতে আপনার ইয়া করে আমি বুঝি না মানুষে কেমন এত সস্তা দামে ফিড বেচে, অনেক ফিড কস্ট। আমার একটা গাবি মানে 1.5 বছর যাবত মানে বাকি সার্বিক সবই ঠিক আছে, দুধের রেজাল্ট এবং কনসেপ্ট করা, কিন্তু মানে ওর মলটা মানে পায়খানাটা পাতলা রয়ে গেল, মানে কোনোভাবে ঠিক করতে পারলাম না। এখানে যখন পাতলা হয় ওকে শুকনা খড়, এটা হচ্ছে যে টিএমআর খাওয়াইতে পারেন নাকি, টোটাল মিক্স রেশিও যেটা আছে আপনার শুকনা খড়, কাঁচা ঘাস এবং দানাদার খাদ্য। এটা আমি বলতেছি যেগুলো পেট ফেঁপে যায়, আনডাইজেস্ট হয়, এগুলাকে যদি আপনি অভ্যাস করেন যে কনসেন্ট্রেট এবং এই কাঁচা ঘাস এবং শুকনা ঘাসকে মিক্স করে তাকে খাওয়াইতে পারলে তার এইসব সমস্যা, গ্যাসটা আপনার দূর হয়ে যাবে। আর ওইটাকে কাঁচা ঘাস কমাই দেন, পাতলা পায়খানা যেটা করে। আর কিডনি হচ্ছে কিনা ওইটা দেখতে হবে। টুটুল ভাই, আপনি বলছিলেন দানাদার আপনার এখন কেমন কস্টিং করে এই যে ফ্যাটেনিং এর জন্য? কোনটা কত করে আপনি তো এর মধ্যে দেখেন, এর মধ্যে তো ভুসির দাম অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি। এর মধ্যে ছোট্ট প্রশ্ন যে আপনি এখন যে গম ভুসিটা মানে যখন দাম বেশি হয় তখন কোম্পানির ফিড খাওয়াইলে ভালো। এখন হ্যাঁ, গম ভুসিটা এখন প্রায় ডবল হয়ে গেছে। মানে রমজান থেকে শুরু করে মানে ক্যালকাটা বেশ কিছু ফার্ম আমি ভিজিট করছি। ওই ফার্মগুলো তো আমরা যে পরিমাণ কাঁচা ঘাস খাওয়াই, আমাদের মানে পার্সেন্টেজের দিক থেকে আমি বলি আমার 10% কাঁচা ঘাস তারা খাওয়ায় না, খড়ের উপরে খাওয়ায়, কিন্তু দুধের রেশিওটা আমি দেখছি তাদের আমাদের থেকে অনেক বেশি বেটার। বলছি আমি বলছি এটা জাত উন্নয়ন। আমি তো প্রথমে বললাম যে আমরা কিন্তু জাত উন্নয়নের দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। এইটা একটা আমরা দেখি যে আমাদের এখানে সবাই আমরা কাঁচা ঘাসের উপরে বেশি দেখি, কারণ ভারতের ক্যালকাটা বেশ যে ফার্মগুলো করার মানে কোনোভাবেই কাঁচা ঘাস দেখে না, ওই খড় কাঁচা ঘাস খাওয়াইতে হবে, পার্সেন্টেজটা কম, যে পরিমাণ খাওয়ায় আমার মনে হয় আমরা যা দিই। করে না কেমনি খাওয়ায়? হ্যাঁ, মানে যেখানে দেখছেন যে খাবারটা ভিজিট করছেন সেখানে খড়টা কি কোনো প্রক্রিয়া করছে নাকি? না না, ওরা কেটে কেটে ওই যে মেশিনে কাটে, হ্যাঁ ওইভাবেই তারা দিতেছে। হ্যাঁ, কিন্তু আমরা কাঁচা ঘাস দিয়ে বলা আমাদের কাঁচা ঘাস এত পাবো কোথায়, যে পার্সেন্টেজটা। কিন্তু দুধের রেশিও তো দেখি ওই 25-30 লিটার, 22 লিটার 23 লিটার দুধ এভারেজে দেখি। হ্যাঁ, ম্যাক্সিমাম দেখছি মুন্ডা না, মুন্ডা তো জিনিসটা বললেন, আমার তো গরু চপ মুন্ডা। মুন্ডা হচ্ছে যে আমরা শিংগুলোরে বার্ন করে দিই, ফিমেলগুলোকে জিজ্ঞেস করছি, আমরা যেটা বার্ন কত দিয়ে যে আছে বার্ন ওটা জাতে জার্সির এই যে ম্যাক্সিমাম জার্সি ওরকম মানে সিং হয় না, তবে তারা ওই জাতটা ডেভেলপ একটা প্রশ্ন অনেকে করতেছে যে সবাই চায়, সবাই চিন্তা করে ব্যবসা করব, লোন নিব,
লোন নিয়ে ব্যবসা করবো, মানে এইটা একটা মাইন্ডসেট হয়ে গেছে অনেকের, যে ব্যবসা করব, লোন নিয়ে ব্যবসা করব। এখন এই গাভী পালা, এইখানে আমার কাছে মনে হয় লোন নিয়ে শুরু করাটা এটা নতুনদের জন্য ভালো পরামর্শ না। আপনার কি মতামত? এখন যে ব্যবসা করবে সেই চিন্তা করবে যে ব্যবসার জন্য লোন না লোনের জন্য ব্যবসা, ঠিক না? এটা ওদের ব্যাপার। আমাদের দেশে মেনিয়া যে প্রবলেমটা আসলে একটা রিউমার, যে আমাদের দেশে ডায়েরি ফার্মের মানে লোন নিলেই অনেক কম, ইন্টারেস্ট কম, এটা মানুষের ধারণা। এই ধরনের অপপ্রচারটাই ম্যাক্সিমাম কাজ করে। ডায়েরি ফার্মের অনেকে মানে বিভিন্ন গল্পের মতো বলে যে 4%, 6%, এই ধরনের। অনেকে চিন্তা করে যে আমরা যদি এখান থেকে 20 লাখ টাকা নিলাম, 5 লাখ 10 লাখ টাকা এখানে ইউজ করলাম, 10 লাখ টাকা অন্য। এই মেন্টালিটি আমাদের এখানে ম্যাক্সিমাম ডায়েরি ফার্মের অনেকে আছে যারা চিন্তা ভাবনা করে। এখানে তাদের একটা ভুল আছে না, এত সোজা না, একটু আমার মনে হয় ব্যবসা শিখে তারপরে লোন নাও। যে লোন নিয়ে 10 টাকা সুদ দিতে হয়ে যদি 15 টাকা ইনকাম না করা যায়, তাহলে সেই লোন নিয়ে তো পথে বসতে হবে। রনি, আপনার একটা প্রশ্ন আছে? আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো আমি মূলত ফ্যাটেনিং করি। ফ্যাটেনিং এর সাথে আমার ওখানে দুধের বাজারটা ঢাকার যেহেতু মিরপুরের পাশেই, তো দুধের বাজারটা ভালো, মোটামুটি পাইকারি 60 বিক্রি করা যায়। তো এরকম সিচুয়েশনে আমি ফ্যাটেনিং এর পাশে ডেইরিটা শুরু করতে চাই। এখন আপনার যে গাইডলাইনটা ছিল যে বকনা, কিছু দুধের গাভী 10-12 লিটার, এবং মানে জাস্ট আমাকে একটা গাইডলাইন দিবেন যে ফ্যাটেনিং এর সাথে আগামী 6 মাসে ফ্যাটেনিং করেন। আমার 20টা ক্যাপাসিটি আর কি, সেটা 20টা হয়, আমি 20টাই করি আর কি। দুধের গরুর ক্যাপাসিটি কয়টা? আমি পাশে আমার জায়গা যেটা আছে জায়গাটা সেটা আমার নিজের, কিন্তু পাশে আরেকটা 15% জায়গা, ওইটা আমি আবার ভাড়া নিয়েছি, কুরবানিদের পরে পাবো। আর ঘাসের জন্য আমার পর্যাপ্ত জায়গা আছে, এগুলো আমি বর্গা করি, ঘাস চাষ করি। আর আমি সাইলেজ করি, ভুট্টা বছরে 3 বার করি। তো সাইলেজের আমার আলাদা পিট আছে। তো মানে খাওয়ানোর ব্যাপারটা মোটামুটি আমি পারবো। তো আমি আসলে ফ্যাটেনিং করতেছি বছরখানিক যাবৎ। তো ফ্যাটেনিং দিয়ে শুরু করার মেন কারণটাই ছিল যে ডেইরিতে আসলে আমার কাছে মনে হয়েছিল যে একটু বিস্তর শিখে তারপরে ডেইরিতে নামা উচিত, কারণ এখানে একটু জটিল বিষয়টা। আর ফ্যাটেনিংটা হচ্ছে যে দুইটা জিনিস এনশিওর করতে পারলে, যে কেনাটা এবং বিক্রি করাটা আপনার কথা মতো, এবং সেটাই ছিল। আমার পাশেই হাট আছে, ঢাকার পাশে যেহেতু কুরবানিতে বিক্রি করতেও খুব একটা বেশি বেগ পেতে হয় না। তো ওই সিচুয়েশন, ওই প্রেক্ষাপটটা ধরেই যে যেহেতু কেনা এবং বিক্রি দুইটা ব্যবস্থা করা আছে, এই জন্য ফ্যাটেনিং শুরু করি, যে ডেরিটা আস্তে আস্তে যাবো, এটা প্ল্যান ছিল আগে। এখন জাস্ট আপনার কাছে একটা গাইডলাইন চাচ্ছি যে আমি কোন ওয়েতে বকনা দিয়ে কিনবো নাকি 10-12 লিটারের দুধ কিনবো, জাস্ট একটা গাইডলাইন যে আমি ডেইরিতে ঢুকতে চাই। ফ্যাটেনিং যেহেতু করে, তাকে তো কয়েক মাস পরপরই গরু কিনতে হবে বাইরে থেকে। ওটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আপনার কিন্তু গরু পালেন না, মানে গরু নতুন পালবেন না, মানে নতুন খামারি না, সুতরাং আপনি 10-12 লিটারে আপনার পোষাবে না। আপনি যত ভালো জাত পান, অত ভালো জাতের গরু আপনি রেয়ারিং করতে পারবেন, যেহেতু আপনার এক্সপেরিয়েন্স আছে। আর যেহেতু ফ্যাটেনিং করতেছেন, ফ্যাটেনিং এর জায়গায় আপনি মিল্কিং গরু রাখতে পারবেন না, যেহেতু গরু বেচা কিনে থাকতে হবে। আর বাইরের টাইমে আপনি 5টা কিনলে 5টার মতো লাভ পাবেন, 6টা কিনলে 6টার মতো লাভ পাবেন। যেহেতু আপনি ফ্যাটেনিং করেন, আপনার আইডিয়া আছে গরু কিভাবে পালতে পারে, গরুর কয়টা পা আছে, কয়টা চোখ আছে, কয়টা দাঁত আছে, সব জানেন, ঠিক না? দাঁত কয়টা আছে ওটাও গনে, যেহেতু আপনি ফ্যাটেনিং করেন। এখন 1 বছর অলরেডি আপনি কোর্স করে ফেলছেন। আপনি এখন আপনাকে বলবো না যে 8-10 লিটারের গরু নেন, আমি বলবো যে আর একটু ভালো জাতের গরু যদি পালেন। 20 লিটারের গরু কিনবো, 20 লিটারের গরু কে আছে এই বাংলাদেশে যে আমারে তার নিজের ফার্মের একটা 20 লিটারের ভালো গরু? আপনি 20 লিটার কিনবেন না 15 লিটার কিনেন, এটাও তো একই অবস্থা। আপনি যেটা পান ওটা বয়স কম দেখে কিনেন, বাস শেষ। মানে এক বাচ্চা দিচ্ছে বা নতুন বাচ্চা দিবে বা 2 বাচ্চা দিবে, এই টাইপের কিনেন। আর বকনা কেনাটা সেটা কতটুকু? বকনা তো অবশ্যই ভালো। আপনি ফ্যাটেনিং এর মতো চিন্তা করবেন, আপনি হয়তো 1 বছরে বিক্রি করলেন না 2 বছরের পরে বিক্রি করলেন। আচ্ছা, এখন আমি 1 বছরের যে বকনাগুলো হয়, এগুলোকে আমি প্রতিদিন মোটামুটি 20 টাকা থেকে 50 টাকার মধ্যে ওদেরকে আমি খাওয়ানোর ব্যবস্থা করতে পারি। মানে 50 টাকার মধ্যে খাওয়ানোর ব্যবস্থা। 50 টাকা
ওই আমার সাইলেজ আছে তো হ্যাঁ, ওইটাও খরচ আছে। মানে 50 টাকা থেকে, হ্যাঁ 50 টাকাই ধরে। তো এই 50 টাকা করে এই 10 50 টাকা বাদ দেন না, আপনি 30 টাকা 100 টাকা করে খরচ করলে আপনার 3000 টাকা, 3000 টাকা আপনার এক বছরে 36,000 টাকা, 36,000 টাকা। 1.5 বছরে আপনার 55,000 টাকা। ঠিক না, আছে, 1.5 বছর না, ধরেন আমি তো কিনবই ধরেন 8-10 মাস বা ঠিক আছে, 12 তো মাস। 1.5 বছর বাচ্চা দিতে দিতে 1.5 বছর, হ্যাঁ, বাচ্চা দিয়ে আপনার 1.5 বছর। 55,000 টাকা আপনার ইনভেস্ট হলে আপনার ভালো না? আপনি কিনলেন না 50-60,000 টাকা দিয়ে, আপনি ওটা তো আপনার প্রতি মাসে যাচ্ছে, আপনার তো কোনো গায়ে বাজবে না। তো ওটা অবশ্যই এটাই ভালো। আর কি যে আবার বকনাটাকে আপনার যে সিমেন্টটা দিবেন আপনি জানবেন যে কোন সিমেন্ট দিবেন। না, এবং বকনাগুলো চেষ্টা করছি যে যার মার রেকর্ড মিনিমাম 12-15 লিটার এরকম আছে, যাতে আবার একটা 100% দেওয়া হলে সেটা থেকে একটা ভালো হয়। ভালো হয়। গুড আইডিয়া। কিন্তু এই ক্ষেত্রে Thank you. বকনা যে 100% সম্পর্ক হিটে আসে, সেই ওই ভাই তো মনে হয় ভাই তো মনে হয় বেশ বকনা দিয়ে শুরু করছিল ছোট বাচ্চাদের। এইটাই আমাদের আসলে ভিউয়ার্স শুনতে চাচ্ছে। আপনি সেই 100 না 150 বকনা দিয়ে শুরু করছিলেন, এইটা 100-150 বকনা মানে আমি তো 91 থেকে ডেয়ারি করতাম। 90 আমি শহর কেন্দ্রিক ডেয়ারি ফার্ম ছিল, 90 আমি এবার এটা সেল করে দিই সব গরুগুলো, যেহেতু জায়গা নাই। পরে যখন আমার 2005 যখন জায়গা হচ্ছে তখন আমি আবার গরু পালা শুরু করছি। তো গরুটা তো আমি চিনতাম, এই জন্য আমার বকনা কিনলে আমার লস হয়। আর বকনার ভিতরে যেটা বলবেন যে হিটে আসে না, এরকম কিন্তু হবে না। বকনা হয়তো আপনার দেখা যাবে যে 200 গরু 100 গরুর ভিতরে হয়তো একটা হয়তো এরকম হতে পারে 1%, ওরকম হয় না। খাবারের উপরে কোনো না না, নরমালি খাওয়া মানে ঘাস তো খাওয়া হতে হবে। ঠিক আছে, আমরা কি শেষ করবো নাকি? ভাইয়ের কোশ্চেনের সাথে যে যেহেতু পাশাপাশি শেডের কথা বললেন, যে আপনার এখন যেটা ফ্যাটিং এর পাশে হচ্ছে ডেইরি করবেন, তো রাখাল একই রাখাল 2 শেডেই কাজ করতেছে, একই খাবার আসতেছে। সো আপনার যে গরুগুলো বাইরে থেকে বাবার ঢুকাচ্ছেন, ওর সাথে রোগ আসলো, এখন সেটার সাথে আবার সংক্রামক যদি রোগ চলে আসে, ওটা না, ওই ব্যবস্থাটা আমাদের কিভাবে ম্যানেজ করবেন? না, ওই ব্যবস্থাটা নেওয়া আছে, জাস্ট একেবারে টোটালি 2টা শেড পাশাপাশি না, ঠিক মানে একটা 20 ফিটের রাস্তার এই পারে আমার ফ্যাটিংটা হবে আর ওই পারে হবে। এটা শুধুমাত্র ওই জায়গাটার কারণে অলরেডি পুরানো হয়ে গেছে, বুঝে গেছে এটা কিভাবে কি করতে হবে। হ্যাঁ, না ওইটা ওই রাখালি আলাদা থাকবে, খাবারের ব্যবস্থা আলাদা থাকবে। হয়তোবা রাতে শোয়ার ক্ষেত্রে বা এই টাইপের এরকম হতে পারে যে হয়তো রাতে এক জায়গায় শুচ্ছে, কিন্তু ওই সারাদিনের যে মুভমেন্টটা সেইটা আশা করি ওইরকম ওই জিনিসটা করা করবো। আমি একটা কোশ্চেন বলে যাই, সেটা হলো আসলে আমরা তো এখন শিশু, তো আমরা অ-আ শেখার সময় আমরা এই বয়সটা অ-আ শেখা বয়স অনুযায়ী আমরা পড়তেছি, এখন আমরা শিখতেছি যুক্তবর্ণ, ওই কঠিন জিনিস বেশি শিখে ফেলতেছি আমাদের। আমরা ইমরান ভাইয়ের সাথে থেকে তাদের থেকে অনেক তথ্যগুলো পাই, যে তথ্যগুলো আসলে আমাদের নতুনদের জন্য ওটা আলোচনা করা ঠিক না। যেমন আমি ছোট্ট একটা প্রসঙ্গটা নিচ্ছি, আমার খুব মন চায় যে আমার হলস্টিন গাড়ির মধ্যে আমি ব্রাহ্মা ঢুকিয়ে দিই, আমি ঢুকিয়ে দিই। আপনার হলো আমার তো দুর্বল আছে, শাহিওয়াল এই সিন্ধি প্রতি দুর্বলতা আমার আছে, কারণ লাল তক্তা বেশি এরকম হয়। তো আমি যদি ডেইরিতেই যাই, তো আমি যদি এই যে এই ব্রিড চলে আসি যেগুলো ব্রিড দিবে আমাকে, তো আমি তো আমার ইটা নষ্ট করে ফেলতেছি। ইভেন এখন দেখতেছি যে মানে আরো ডুয়েল পারপাস, যেমন এডিএল হয়তো বা নাহার আপনার গিরল্যান্ডার কিংবা ফ্লেক বি, এইগুলা। তা আমার টার্গেটটা থাকবে তো সুদূরই, আমি তো ছোট, তারপরে সুদূরই থাকবে, আমি সবচেয়ে এইটা। তো এখন কি সময় এসে গেছে এরকম যে আপনারা যারা বড় আছেন, সিনিয়র আছেন, যে তারা আমাদেরকে বেঁধে দিবেন যে তোমরা ডেইরি করলে এই জাতগুলো করবে, এটা তারও কাছে কিন্তু সম্পর্কে একটা প্রশ্ন। শুধু আমি ছোট প্রান্তিক খামারি, আমার বয়সটা ওই ঈশ্বর প্রদত্ত জায়গায় যাবে, ঠিক আছে? তো এই যে বাজার নিয়ন্ত্রণ, এই যে খাদ্যের দাম বাইরে থেকে ইম্পোর্ট, এই ব্যাপারগুলো চলে আসে, যেহেতু আমি প্রান্তিক পর্যায়ে থাকি। আমার কোশ্চেন হলো, এখন অনেক টাকা আছে মন্ত্রীদের যারা অলস টাকা পড়ে রয়েছে, ঠিক আছে? আমরা তো দ্রুত কিন্তু তাদেরকে খাবার নিয়ে আসতে, গরু লেজটা ধরে দিতে, ঠিক আছে? তো আমি আমার জায়গায় বসে রইলাম, ঠিক আছে, ওরা ওইখানটায় ফাইট, ঠিক আছে, রাজনৈতিক ব্যাপারটা। এটা আমাদের সময় দেখা দরকার হয়ে গেছে যে আমরা উদ্বুদ্ধ করি তাদেরকে, মানে ইয়ে থেকে অ্যাওয়ারনেসটা, যে আসেন এই সেক্টরে আসেন। এইটা কাউকে সাদিয়ারকে দাওয়াতে আনা যায় না, কথা বলছেন? অনেকে তা করতেছে, না করতেছে, ওটা ওনার নিজের ইন্টারেস্টের থেকে করতেছে। আমরা ওদেরকে অ্যাওয়ারনেস করি আর কি, ওরা করতেছে ওদের ভাবে, যাদের আন্তরিকতা আছে, যাদের ইন্টারেস্ট আছে। আসলে কাউকে তো জরুরি আপনার পালন করা যাবে না, সবকিছু করানো যাবে, কিন্তু গরুর খামার করানো যাবে না। গরুটা হচ্ছে যে আপনার এটা ভিতর থেকে আসতে হবে। আমাদের সময় আপনার
তো 91 থেকে অদ্যাবধি যাত্রা চলতেছে। তো এই খামারের দীর্ঘ জীবনে আপনার কি কোনো মানে গরু কেন্দ্রিক কোনো ট্র্যাজেডি গেছে নাকি, অর্থাৎ চুরি নিয়ে যাওয়া বা কোনো? না, আলহামদুলিল্লাহ ওই ধরনের আমার কখনো হয় নাই। অনেক খামারে হয়েছে, কিন্তু আমার খামারে কখনো হয়নি। রুটিন মাফিক ভ্যাকসিন ট্যাকসিন এগুলো করি তো না। এক রুটিন মাফিক আপনার 91 থেকে আজ পর্যন্ত চলতেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো। আর সবার কাছে একটা দিকে মারা গেছে, ওইটা আমার সাভার থেকে তো ঔষধের ব্যাপারটা মানে বিভিন্ন ধরনের বালাই দমনের ক্ষেত্রে অনেক ওষুধ প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে এখন তো আপনার এই ওষুধ মানে বিতরণকারী অনেক লোক হয়ে গেছে, অনেক সংস্থা হয়ে গেছে। তো কোথা থেকে আমি ভালো মানে মানসম্মত ওষুধ কালেক্ট করতে পারি? এটা হচ্ছে যে আপনার জেলা প্রাণী সম্পদ অফিসার বা ওখানে যে ডাক্তার আছে, আর আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন কোম্পানির ওষুধটা ভালো, এটা অ্যাসেস করার আপনার ঐতিহ্যযোগ্য কোয়ালিটি। কস্টিং এর ব্যাপারটা মানে আমার ওখানে সাভারে চান্দে একটাই জহির ভাই নামে এক ভদ্রলোক করেন, তো ওনার প্রায় 500 গ্রামে যান, 500 গ্রাম যান, 500 গ্রামেরটা করেন, ঠিক আছে? আমরা শেষ করি আজকে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ তুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আমার তো যাইতে হবে, 8:30 বাজে। ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের প্রোগ্রাম আজকে শেষ করলাম এখানে। নামাজের সময় হয়েছে, কিছু ট্রি ব্রেকও আছে। আশা করি প্রত্যেক সপ্তাহে, সামনের সপ্তাহ থেকে আমাদের প্রত্যেক সপ্তাহে প্রোগ্রামটা হবে না, প্রত্যেক মাসে আমরা এখন 2বার করে করব, প্রত্যেক শনিবার। সামনের মাস থেকে সব মাসে 2বার আমাদের এই প্রোগ্রামটা হবে। তো আমরা জানাবো আপনাদেরকে ফেসবুকে, আপনারা আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।